আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অভিমত অনুষ্ঠানে। বিশেষ অভিমতে আমরা বিশেষ একজন অতিথিকে আমন্ত্রণ জানাই এবং আজকে তারই ধারাবাহিকতা একজন বিশেষ অতিথি যিনি বাংলাদেশ থেকে আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা কথা বলবো বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের রাজনীতির বিষয়ে এবং অবশ্যই যাকে আমরা অতিথি হিসেবে নিয়ে এসেছি তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, তার রাজনৈতিক আদর্শ সম্পর্কে জানবো এবং একই সাথে জানবো তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। দর্শক মণ্ডলী, পরিচয় করিয়ে দিচ্ছি, ব্যাপকভাবে পরিচিত চ্যানেল এসের দর্শকদের কাছে এবং যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে সচেতন, জনাব আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রেসিডেন্ট। জনাব আন্দালিব রহমান পার্থ, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব পার্থ, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল, নিবন্ধিত রাজনৈতিক দল। তারা 4 দলীয় জোট, পরবর্তীতে 20 দলীয় জোটের অংশ ছিলেন এবং এর পরবর্তীতে গত নির্বাচনের পর তারা 20 দলীয় জোট ছেড়ে দিয়েছেন। আমরা কথা বলবো তার সাথে সমসাময়িক বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে, কথা বলবো তার জোটে থাকা এবং না থাকার পরবর্তী রাজনীতি, কথা বলবো গত নির্বাচনকে ঘিরে, কথা বলবো তার দৃষ্টিতে বর্তমানে বাংলাদেশের রাজনীতির বিশ্লেষণ সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, আপনারা যারা টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা যারা ফেসবুকে দেখছেন, আপনারা কমেন্ট রাখতে পারবেন ফেসবুকে। যারা টেলিভিশনে দেখছেন আপনারা ইমেল করতে পারবেন আমাদেরকে obhimot@chhsuk.tv। যদি জনাব পার্থ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব তাকে সেই প্রশ্নগুলি পৌঁছে দেওয়ার এবং আমরা প্রত্যাশা করব যে তিনি সেই প্রশ্নগুলির উত্তর আপনাদেরকে সরাসরি দেবেন। শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। জনাব পার্থ, সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে সুদর্শন ব্যক্তিত্বদের রাজনীতি একবিংশ শতাব্দীতে যাদেরকে দিয়ে শুরু হয়েছিল, আপনি তাদের মধ্যে একজন। আমি এরকম মনে করি না। আচ্ছা, আমরা যারা তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ তাদের মধ্যে প্রথমেই আপনি এসেছিলেন এবং অনেকেই আপনাকে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসাবে রাজনীতিতে দেখেছেন। সেই আঙ্গিক থেকে আমরা যদি বলি, আপনার রাজনীতির শুরু থেকে 2019 পর্যন্ত যে পথ, সেই পথটি সম্পর্কে আমাদের দর্শকদেরকে আপনার মূল্যায়ন বলুন। আপনি কি দেখেছেন 2001 থেকে 19 সাল পর্যন্ত, এর বিশ্লেষণে খুব সংক্ষিপ্তভাবে আপনি আপনার মূল্যায়ন বলবেন। ধন্যবাদ। 2001 সাল থেকে তো আমি আসলে প্রত্যক্ষভাবে রাজনীতি করি, পরোক্ষভাবে করি, প্রত্যক্ষভাবে আমি রাজনীতি করি না, যেহেতু আমার বাবা জীবিত ছিলেন। পলিটিক্যাল ফ্যামিলি ছেলে অনুসারে সবসময় পলিটিক্স ফার্স্ট হ্যান্ড দেখার একটা সুযোগ ছিল আমার। আমার বাবা ইন্তেকাল করার পর আমি 2008 সালে নির্বাচন করি। 2007 সাল থেকে আমি সেই সময় আমাদের বিএনপি চেয়ারপারসন জেলখানায় ছিলেন। এর আগে খন্দকার দেলোয়ার সাহেবের সাথে যখন 4 দল থাকে, সেখানে বিজেপির প্রেসিডেন্ট হিসেবে আমি ছিলাম। তো সে সময় তো আমি একদম রাজনীতিতে নতুন ছিলাম। তারপর ম্যাডাম বের হলো জেলখানা থেকে, তারপর তো এমপি হলাম, 2008 সালে এমপি হলাম এবং সেখান থেকে আজকে পর্যন্ত আপনাদের সামনেই বেড়ে ওঠা, বাংলাদেশের মানুষের সামনে বেড়ে ওঠা, সবার সামনে বেড়ে ওঠা। আর আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, 1/11টা তো আমি খুব কাছ থেকে দেখেছি। 1/11-এর সময় দুটা রাজনৈতিক দলের উপর, পলিটিশিয়ানদের উপর, আমাদের সবার উপর যেই ঘটনাটা ঘটেছিল, আই পার্সোনালি থট দ্যাট বাংলাদেশের রাজনীতি একটা গুণগত পরিবর্তন আসবে, স্পেশালি দুটা বড় বড় রাজনৈতিক দল তাদের উপর। বাট আনফর্চুনেটলি আজকের দিন পর্যন্ত সিচুয়েশনটা আরও অনেক খারাপ হয়ে গিয়েছে। দুটা রাজনৈতিক দলের মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে আরম্ভ করে সব কিছুতেই। তো আমি যেটা আশা করেছিলাম সেরকম কোনো রেজাল্ট আমি পাইনি। আর আমি হতাশ না, বিকজ ইট ইজ এ প্রসেস, এর মধ্যে থেকেই ভালো হবে। আরেকটা বড় প্রবলেম ছিল যে আমরা আশা করেছিলাম যে তরুণ প্রজন্ম অনেক বেশি রাজনীতিতে আসবে, কিন্তু দেখা গিয়েছে তরুণ প্রজন্ম এমপি মন্ত্রী হতে বেশি ইন্টারেস্টেড, রাজনীতি করতে বেশি ইন্টারেস্টেড না। সো দের ইজ এ ডিফারেন্স বিটুইন বিকামিং অ্যান এমপি মিনিস্টার অ্যান্ড টু বিকাম আ পলিটিশিয়ান। সো দেখা গেছে যে ওই জিনিসটার প্রবণতা অনেক বেশি হয়ে গিয়েছে। 2001 থেকে 2019 সালের মধ্যে তাহলে আপনার কাছে ফ্ল্যাগশিপ পয়েন্টটি হচ্ছে 1/11। 1/11-এ আই থট পার্সোনালি, আমি কেন, বাংলাদেশে অনেকেই মনে করেছিল যে বড় বড় রাজনীতিবিদদেরকে যেই ট্রমাটা ফেস করতে হয়েছিল, যে এখন হয়তো দে উইল লার্ন, করাপশন থেকে আরম্ভ করে সব কিছুতেই। কিন্তু আপনি দেখুন অ্যাকচুয়ালি সেটা কিন্তু হয় নাই। সেটা আরও দুইটা রাজনৈতিক দলকে অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে, তাদের নেতৃত্বকে আরও অনেক বেশি শক্তিশালী করে দিয়েছে। সো ওই আশাটা থেকে আসলে আমি সরে এসেছি। আপনি কি প্রত্যাশা করেছিলেন 1/11 এর পরের যে গুণগত পরিবর্তনের কথা আপনি বলছেন, সেই পরিবর্তন আপনার প্রত্যাশা কি ছিল? আমার প্রত্যাশা ছিল যে পলিটিশিয়ানদের হাতে পলিটিক্সটা আসবে। আমার প্রত্যাশা ছিল যে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে।
আমার প্রত্যাশা ছিল দুর্নীতি অনেকাংশে কমে যাবে। দেখুন, পলিটিক্স তো আসলে সবাইকে নিয়ে, ব্যবসায়ী থাকবে, ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে, কিন্তু নেতৃস্থানীয় একটা জিনিস স্মরণ রাখতে হবে যে নেতৃত্বটা জানি কোনোভাবেও অন্য কারো হাতে না আসে, পলিটিশিয়ানদের হাতে থাকে, যাতে করে পলিটিশিয়ানদের একটা মানুষের সাথে কমিটমেন্ট থাকে। এখন কি আপনার কাছে মনে হয় যে নেতৃত্বটা, আপনি যে কথা বলছেন যে 1/11-এর পরে গুণগত পরিবর্তনের, তাহলে এখন রাজনীতি তাহলে কাদের হাতে আপনার মতে? এখন রাজনীতি নেই। আমি যদি বলি রাজনীতি কাদের হাতে, কয়েকদিন আগে তোফায়েল আহমেদ সাহেব বললো না, রাজনীতিবিদদের হাতে নেই। কারণ এখন আপনি জানেন যে আপনার এলাকায় যে আর এমপি হতে হয় না, আপনি আগের দিন রাতেই এমপি হয়ে যান। সো যখন আপনার এমপি হতে হয় না, তখন ন্যাচুরালি আপনার মানুষের উপর কমিটমেন্ট থাকে না। আপনি দেখুন বিবিসি নিউজ করছে কয়েকদিন আগে ঢাকাতে এত বড় বন্যা হয়েছে, আপনি দেখুন কেউ তাদের এলাকায় যায়নি, তাদের ওই কমিটমেন্ট না। ইভেন একটা পর্যায়ে মিডিয়ায় নিউজ দিয়েই বন্ধ করে দিয়েছে বন্যার। অথচ আমি বিবিসিতে দেখেছি 100-র চেয়ে বেশি মানুষ মারা গেছে। ডেঙ্গুতে আপনি দেখলেন কীরকম রেকলেস কথাবার্তা মানুষ বলছেন, কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ এটা করছেন, ওটা করছেন, আর একজন একজনকে অ্যাকিউজ করছেন। মানুষের উপরে কমিটমেন্ট চলে গিয়েছে। কমিটমেন্ট যদি চলে যায়, আপনি যদি জানেন যে কোনো একটা মহল, কোনো একটা গ্রুপকে আমি খুশি করতে পারলে হয়তো আমি এমপি হতে পারবো, তাহলে তো পলিটিশিয়ান আস্তে আস্তে সরে যাবে, এবং এক্স্যাক্টলি আজকে সেটাই হচ্ছে। দুই জোটের একজোটে কিন্তু 1/11-এর পরে আপনিও ছিলেন, তখন 4 দলীয় জোট এবং 20 দলীয় জোট। তো আপনি জেনেছেন যে আসলে গুণগত কোনো পরিবর্তন আসেনি, তারপরেও আপনি কেন 4 দলীয় জোট কিংবা 20 দলীয় জোটের সাথে থাকলেন? আমি যেই মুহূর্তে রাজনীতিতে আসছি, আই ওয়াজ আ ভেরি ইয়াং পারসন। বাংলাদেশের দুইটা দলের কাছে আমার কম্পারেটিভলি আমার সেই ভয়েস, আমার সেই গ্রহণযোগ্যতা কোনোভাবেই ছিল না। আমরা দলের মধ্যে থেকেও সবসময় চেষ্টা করেছি পজিটিভ পলিটিক্স করার। আপনি দেখেছেন আমি যখন বিরোধী দলে ছিলাম 2008 এমপি হওয়ার পর, 8 থেকেই তো আমি পলিটিক্সটা করি। আপনি পার্লামেন্টে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন যে আমি যেটা পলিটিক্যালি কারেক্ট, যেটা ঠিক, যেটা জনগণের সম্পৃক্ততা, জনগণের বেনিফিট হবে, জনগণের রাইট যেখানে ইনফ্রিঞ্জড হচ্ছে বা ভায়োলেটেড হচ্ছে, যেখানে আমি মনে করেছি আমি সে ব্যাপারে কথা বলেছি, এবং সেটা বিএনপির মধ্যেও আমি কথা বলেছি। সেটাই পলিটিক্যালি কারেক্ট। আমি যদি একটা জোটের সাথে থাকি, সেই জোটকে নিয়ে বাইরে কথা বলাটা আসলে রাজনৈতিকভাবে সঠিক না। আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা একা চেষ্টা করাটা বড় ব্যাপার না। আমরা এরকম আরও অনেক মানুষ লাগবে যারা এই জিনিসটা করবে। সবচেয়ে বড় কথা, নেতৃত্বদেরই এটা অনুধাবন করতে হবে যে আমরা এই পলিটিক্সটা ভালো করার জন্য আমাদের ভালো মানুষদেরকে রাজনীতিতে আসার সুযোগ করে দিতে হবে। ইয়াং জেনারেশন যারা শুধু এমপি মন্ত্রী হতে চায় না, যারা পলিটিক্স করতে চায়। আর শুনেন, হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসি তো লাইন দিয়ে ভোট দেওয়া না। ডেমোক্রেসি ইজ হেয়ার, ইটস এ মেন্টাল এলিমেন্ট। ডেমোক্রেসি ইজ যে আমি মেনে নিতে প্রস্তুত যে আমি যদি হেরে যাই, তাহলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতে আমি বিশ্বাস করি। কিন্তু এটিও তো সত্য কথা বা বাস্তবতা কিনা যে আপনি 4 দলীয় জোট কিংবা 20 দলীয় জোটে থাকার কারণেই 2008 সালে আপনি এমপি হয়েছেন। ও ডেফিনেটলি, আমি কোনোভাবেই না বলছি না। কিন্তু তাদের তাহলে হচ্ছে তাদের যে সেই যে শক্তি কিংবা সমর্থন, সেই সমর্থনটি আপনাদের মতো যারা ছোট দল করেন বা বাংলাদেশের কনটেক্সটে যারা ছোট দল, তাদের সেই শক্তি, সামর্থ্য কিংবা সমর্থনও হয়তো সেই জায়গাটিতে নেই। না, আমি সেটা বলছি, আমি না বলছি না। ইট ইজ আ স্ট্র্যাটেজি, আপনার তো করতেই হবে আপনার এমপি। কিন্তু প্রশ্নটা হলো আমি এমপি হয়ে কি করেছি আর অন্যান্য তরুণ প্রজন্মের এমপি হয়ে কি করেছে, আমি সেই জায়গায় আনতে যাচ্ছি কিন্তু আপনাকে। এখন যে আপনি যে দুই দলের কথা বললেন, তাহলে বাংলাদেশের এখন রাজনীতিটা দুই দলের জোটের মধ্যে সীমাবদ্ধ, বহুদলীয় যদি না হয়। আজকের দিনে তো তাই। হ্যাঁ, দুই দলের দুই জোটের মধ্যে আসলে আজকের সীমাবদ্ধ। দিনে তো তাই। এবং আরেকটি বিষয় কিনা যে এই জোটবিহীন বাংলাদেশের রাজনীতি ছোট দলগুলি সেখানে কোনো পাত্তাই পাবে না, এই ধরনের কোনো না, বিষয় আছে এই কিনা? পাত্তা জিনিসটা আলাদা। আপনি যে কথাটা বললেন, এখানে এখানে জিনিসটা হলো কি, এই দুইটা দল ছাড়া আরও অনেক ব্যক্তি ছিলেন যাদের নিজস্ব একটা পার্সোনাল ইমেজ ছিল। কাদের সিদ্দিকী সাহেব, বি চৌধুরী সাহেব, বা এরশাদ সাহেব, বা আরও যারা ছিলেন, কিন্তু ফর সাম রিজন দেখা গিয়েছেন যে তারা অনেক কিছু কম্প্রোমাইজ করে ফেলেছে। পার্সোনালিটি হওয়া এবং রাজনীতিবিদ হওয়া কি একই না, বিষয়? পার্সোনালিটি ইজ ইম্পর্টেন্ট। ডক্টর কামাল হোসেন কিন্তু কখনো নির্বাচিত হননি। আমি বুঝাই আপনাকে একটা কথা। ডক্টর কামাল হোসেন পলিটিশিয়ান হিসেবে পার্সোনালিটি বিগ না, অ্যাজ আ বিগ জাতির বিবেক হিসেবে। উনি কি পলিটিশিয়ান ছিলেন না He is a কখনো? politician, but he is never regarded as one of the best politician in the country. He is regarded as one of the great intellectual of the country. So এখানে আপনার ডিফারেন্সিয়েট হাসানুল হক করতে হবে। ইনু, রাশেদ খান মেনন, তারাও তো রাজনীতি করেছেন, কিন্তু জোটের বাইরে তো তারা কখনো এমপি হতে পারেন না। আমি তো সেটাই বোঝানোর আপনাকে চেষ্টা করছি। হাসানুল হক ইনু, মেনন সাহেবের ব্যাপারটা আলাদা, বিকজ ওনারা বাম পলিটিক্স করতো, আর সময়ের সাথে যদি আপনি রাজনীতি পরিবর্তন না করতে পারেন, সময় আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। সো ওনারা টাইমের সাথে ওনাদের অনেক বড় লং
পলিটিক্সটা চেঞ্জ করতে পারেনি। লাস্টে এসে ওনারা গ্রিডি হয়ে গিয়েছে ওনাদের ক্ষমতার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, তাই না? এই কারণে ওনাদের ওই কম্প্রোমাইজটা করতে হয়েছে। আমি যে পয়েন্টটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশে এরকম অনেক এমপি আছে যারা 4বার 5বার এমপি, আপনি তাদের চিনেন না, তাদের নাম আপনি জানেন না। কেন জানেন না? বিকজ আপনার অধিকার নিয়ে তারা কথা বলে নাই, মানুষকে নিয়ে তারা কথা বলে নাই, এখন আপনি জানেন না। আমি যেটা বলার চেষ্টা করছি যে আজকের দিনে এমপি মন্ত্রী ইজ অফকোর্স ইম্পর্টেন্ট, বিকজ আপনি পলিসি চেঞ্জ করতে গেলে সেখানে আপনার যেতে হবে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগে পলিটিশিয়ান হওয়াটা, প্রসেসের সাথে। এমপি ইজ আ বাই প্রোডাক্ট, আজকে হবেন আপনি, কালকে হবেন না, ডাজেন্ট ম্যাটার। কিন্তু পলিটিশিয়ান, এই দেশে বেশি বেশি পলিটিশিয়ান লাগবে। আজকে আওয়ামী লীগের সিনিয়র পলিটিক্স, এই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইজ এ পলিটিশিয়ান, সে এমপি হোক না হোক ইজ রিগার্ডলেস। আজকে বিএনপি স্ট্যান্ডিং কমিটি যারা আছে, আজকে তোফায়েল সাহেব, আমুর সাহেব, এরা যদি এমপি নাও হয়, ইট ডাজেন্ট ম্যাটার, দে হ্যাভ সেট দ্য স্ট্যান্ডার্ড যে ওনারা ওই জায়গায় আছেন। আমি সেটা বলারই চেষ্টা করছি যে বাংলাদেশে গত 30 বছরে ইয়াং জেনারেশন পলিটিক্সে আসেনি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন আসেনি, হয়তো পুঁজিবাদী এমনভাবে বেড়ে গিয়েছে, তাদের হিরো চেঞ্জ হয়ে গিয়েছে। 40 বছর আগে বঙ্গবন্ধু হিরো ছিল, জিয়া রহমান বা শেরে বাংলা একে ফজলক হিরো ছিল, এখন হিরো হয়ে গিয়েছে অন্য মানুষরা। তো সুতরাং তারা পলিটিক্স তাদেরকে অ্যাট্রাক্ট করছে না। প্লাস আরেকটা জিনিস আসছে যে পলিটিক্স মানেই, বাংলাদেশে যদি আমি কোনো তরুণ সমাজকে বলি ভাই পলিটিক্সে আসো আমার সাথে, পলিটিক্স মানে মনে করো হরতাল, মিছিল, গুম, খুন, মারামারি, জিন্দাবাদ। অ্যাকচুয়ালি পলিটিক্স এটা না। পলিটিক্স হলো দেশের প্রতি সচেতনতা। পলিটিক্স মানেই যে অ্যাক্টিভলি করতে হবে। প্যাসিভ পলিটিক্স আপনি করতে পারেন, ইউ ক্যান হেল্প ইউ উইথ ইউর ব্রেইন, উইথ ইউর আইডিয়াস। এই জিনিসগুলি বাংলাদেশে হচ্ছে না, এই জন্য ইভেন কি পলিটিশিয়ানের সন্তানরা এখন পলিটিক্স করতে চায় না। এই কারণে লালটু, পল্টু, পিন্টু, এই যে আনইম্পর্টেন্ট লোকরা পলিটিক্সে ঢুকে আসছে। এখন এই লোকরা যখন এমপি হয়ে যাবে, যখন যাদের নাম দেখছেন শাওন, সম্রাট, এই টাইপের লোকরা, বিচ্ছু, তারপর আনইম্পর্টেন্ট লোকরা, ইয়াবা বদি, তারপর এরা, এই ধরনের লোকরা যখন পলিটিক্সে চলে আসবে, নাও দিজ আর দ্য পিপল হু ক্যানট হেল্প দ্য পার্টি, লেট অ্যালোন দ্য নেশন, উইথ কনস্ট্রাকটিভ আইডিয়াস। তো তারা এমপিটাকে কি করবে? সো এমপি ইজ লাইক আ বার্কলেস ক্রেডিট কার্ড or আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের মতো। when no card can be charged, you charge that card. এটা দিয়ে আপনি ব্যাংকের মালিক হচ্ছেন, সেটার মালিক হচ্ছেন, ইয়াবার ব্যবসা করছেন, ক্যাসিনোর ব্যবসা করছেন। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। আজকের দিনে আপনি যে প্রবলেমটা ফেস করছেন, এই প্রবলেম আপনি সামনে আরও ফেস করবেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে তরুণ প্রজন্ম আসেনি কিংবা তরুণ প্রজন্ম এখন উৎসাহিত হচ্ছে না, পলিটিশিয়ানদের ছেলেমেয়েরাও এখন রাজনীতি বিমুখ হয়ে তারা ব্যবসা করছেন, কিংবা তাদের পরিবারের যে অবদান আছে বা তাদের পরিবারের যে কন্ট্রিবিউশন আছে কিংবা তাদের পরিবারের যে ইনফ্লুয়েন্স আছে, সেই ইনফ্লুয়েন্স তারা ব্যবহার করছেন ইতিবাচকভাবে, কেউ করছেন নেতিবাচকভাবে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি শুধুমাত্র বাজে পলিটিশিয়ানদেরকে কিংবা যারা বাইরে থেকে পলিটিশিয়ান সেজে পলিটিক্স করছেন তাদেরকে দোষ, তাদেরই শুধু দায়, নাকি আসলে যারা কনস্ট্রাকটিভ পলিটিক্স বা যারা নিজেদেরকে কনস্ট্রাকটিভ দাবি করেন তারাও সাহস করে এগুচ্ছেন না? না, আমি আপনার কথা কিভাবে রিফ্রেশ করতে চাই যে সমাজ কিন্তু খারাপ হয় ভালো মানুষরা যখন জায়গাটা ছেড়ে দেয়, ভালো মানুষরা যখন সরে যায়, তখনই সমাজে তার মানে কি আমাদের দেশে ভালো মানুষরা জায়গা ছেড়ে দিচ্ছেন? এবং অফকোর্স ছেড়ে দিয়েছেন তারা। পলিটিক্সের ব্যাপারে লিস ইন্টারেস্ট, ওনারা মনে করেছেন যে আমরা পলিটিক্স করব না, ব্যবসা করব বা অন্য কিছু করব, কিন্তু ওনারা ভুলে গিয়েছেন যে আফটার 20-30 ইয়ার্স দে উইল বি রুলড বাই সামওয়ান হু ইজ ইনফেরিয়র টু দেম। এখানে মাথার দিক থেকে আর কি, যে তারা এখন তাই হচ্ছে। এখন তারা বলছে যে কারা মন্ত্রী হচ্ছে, কারা এমপি হচ্ছে। তো কেন হবে তারা এমপি মন্ত্রী? বিকজ আমি ওই জায়গাটা ছেড়ে দিয়েছি, তাই হচ্ছে। এবং সেটার প্রবলেম আজকে অনেক দেখা যাচ্ছে বাংলাদেশে। এই প্রবলেমটা আপনি বলছেন যে তারা ছেড়ে দিচ্ছে, অনেক লং টার্ম সলিউশন, অনেক লং। এখন আমি আবার একটু পেছনে যদি যেতে চাই, তো আপনি এই প্রবলেমটার কথা বলেছেন, তাহলে এখন যারা পলিটিশিয়ান হিসাবে যারা আছেন, আপনার সংঘাতে যারা পলিটিশিয়ান হিসাবে আছেন, তারা কি করছেন? তারা কি করবে? হোয়াট ক্যান দে ডু? আপনি আমাকে বলেন না তারা কি করবে। আপনার অনুধাবন করতে হবে যে দেশের প্রতি আপনার কি দায়িত্ব। আপনি তো কাউকে ঘর থেকে রাজনীতিতে আনতে পারবেন, ইটস আ লট অফ স্যাক্রিফাইস। আপনার রিয়েলাইজ করতে হবে যে আই ও দিস টু মাই কান্ট্রি, আর আমি পলিটিক্স করব। এখন কোনো কিছুই তো ইজি না। এখন তখনই বলবে কি পার্থ ভাই, আপনি তো বলতে পারছেন আপনি এমপি ছিলেন, আপনার বাবা ছিলেন, ভালো, ডাজন্ট ম্যাটার। তোমার যে এমপি হতে হবে নট নেসেসারি। তুমি এমন একটা কিছু হবে যে জনগণ তোমার ডেকে এমপি বানাবে। আজকে এরকম অনেক মানুষ আছে না যারা তাদের নিজস্ব জায়গায় একটা ভালো অবস্থানে গিয়েছেন, পলিটিক্স করার চেষ্টা করছেন, অ্যান্ড দে উইল বি পিকড আপ ইভেন্চুয়ালি। সো পলিটিক্সের সবচেয়ে বড় ব্যাপারটা কি, পলিটিশিয়ানের ভবিষ্যৎ আনসার্টেইন। ব্যবসায় যেমন আপনি চিন্তা করেন আমি এত টাকা ইনভেস্ট করবো, এত টাকা আসবে, পলিটিক্স ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এখন বিএনপিতে আপনি কয়েকজন পলিটিশিয়ানের নাম বলেছেন, আওয়ামী লীগেরও কয়েকজন পলিটিশিয়ানের নাম বলেছেন। এই দুই বৃহৎ জোটের বাইরে থেকে যারা এই দুই জোটের নাম ব্যবহার করছেন বা এই জোটের এমপি হয়েছেন, এই জোটের
ক্ষমতায় গিয়েছেন বা এই জোটের বিভিন্ন পদ পদবি তারা নিয়েছেন, যারা সারা জীবন পলিটিক্স করেছেন, তারা এদেরকে, এই বহিরাগতদেরকে, তাদেরকে আটকাতে কেন পারেননি, কিংবা তাদেরকে কেন সেই স্পেসটি করে দিয়েছেন? আর কোনো উপায় ছিল না, আর কোনো উপায় ছিল না, বিকজ তাহলে আমি বলি আপনাকে কেন উপায় ছিল না। বিকজ আপনি যখন পলিটিক্স করবেন তখন আপনি তো কনস্ট্রাকটিভ কথা শুনবেন, তখন আপনার ওই ডেমোক্রেসিটা থাকতে হবে, আপনার কথা হবে, আলোচনা হবে, সব কিছু হবে। বাট যখন এই ধরনের মানুষ আসবে যারা চান্দা দিয়ে এমপি হবে বা যারা আপনার প্রতি থ্রেট না, এই চান্দা কে নেয়? না, এই চান্দা শুনেন, পৃথিবীর সব জায়গাতেই পলিটিক্যাল চান্দা হয়। চান্দা, পলিটিক্যাল চান্দা তো একদিনের দলের ফান্ডে আপনি দিবেন, সেটা নির্বাচন কমিশনে যাবে, কিন্তু সেই চাঁদা না, বাংলাদেশে আপনি সবকিছু ওই ট্রান্সপারেন্ট আশা করতে পারবেন না, ইউকের মতো। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। কিন্তু আপনি যে চাঁদা, আমি আপনাকে বুঝালে আপনি বুঝতে পারবেন। চাঁদাটা কি ঘুষ নাকি? আমি চাঁদা এক আপনাকে বিষয়, ঘুষ আর আমি বিষয়। আপনাকে না, ঘুষটা তো আমরা বলি যদি আপনি কোনো সরকারি অফিসে থাকেন বা সরকারি জায়গায় থাকেন, আপনার জায়গাটা আমি নিয়ে পদপদবিও তো এখন ঘুষ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পদপদবি হচ্ছে। বাট আমি বলছি পলিটিক্যাল পার্টিরা যে চাঁদাগুলি পায় বা তারা যে করে বা তারা যে নেয়, এটা তো নরেন্দ্র মোদিও 5,000 কোটি রুপি উঠাইছে, সবাই উঠাচ্ছে। বাট আসলে কি 5,000 কোটি উঠেছে? যে দেখবেন আপনি 20,000 কোটি উঠিয়েছে। এটা বাংলাদেশে গুলি খুবই নর্মাল। আমি ওই কনটেক্সটে যাচ্ছি না, আমি বলছি যে এই না, যে যারা অর্থ দিয়ে যারা পলিটিক্যাল পজিশন যারা কিনছেন, পলিটিক্যাল পজিশন যারা কিনছেন অর্থ দিয়ে, তাদের তো একটা কাজে তারা করে, তারা দে ইনভেস্ট সো দ্যাট দে ক্যান মেক দ্যাট মানি। সেই জায়গাটিতে কেন আপনার সংজ্ঞায় যারা পলিটিশিয়ান, তারা কেন সেই জায়গাটিতে থামছেন না, বাধা দিচ্ছেন না, কিংবা কনস্ট্রাকটিভ কোনো কিছু করছেন না এদেরকে থামানোর জন্য? এবং যারা নতুন কিংবা যাদের সেই মেধা এবং মনন আছে রাজনীতি করার, জনগণের সেবা করার, তাদের জন্য স্পেস ক্রিয়েট করছেন না? দেখুন, কেউ কাউকে স্পেস ক্রিয়েট করে দিবে না। ওকে, বাংলাদেশের পলিটিক্সে কার দোষ, কি দোষ না দোষ, সেই আলাপে এখন আমাদের না যাওয়াই বেটার। বিকজ এই আলাপ 40 বছর ধরেই হয়ে আসছে। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আজকে বাংলাদেশের অবস্থা কি, আমি আপনাকে প্রবলেমটা দিয়ে দিলাম যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো একটা ভালো জেনারেশনের এদেশে পলিটিক্সে আসতে হবে, যেটা রেজাল্ট আপনি 15 বছর পর পাবেন বা 10 বছর পর পাবেন। আর যদি এটা না আসে, তাহলে বাংলাদেশে ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গিয়েছে। চিফ জাস্টিস রাত্রেবেলা ভেগে চলে যায় অন্য দেশে, পলিটিক্যাল অ্যাসাইলাম নেয়। ব্রোক্রেসের অবস্থা কি? এমন কোনো ক্রাইম নাই যে পুলিশ করে না। মিডিয়া আপনি জানেন অনেকখানি কন্ট্রোল। কয়েকদিন আগে বলছিল যে এটা ফ্রিডম অফ প্রেস না, ফ্রিডম অফ প্রেইজ। সো এটা আস্তে 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 এমনভাবে ইনস্টিটিউশনগুলি নষ্ট হয়ে গিয়েছে। সো আপনি যেটা দেখতে পাচ্ছেন খালি চোখে, এটা কিন্তু আসলে ঘটনাটা তা না। ইভেনচুয়ালি কিন্তু অনেক বড় একটা ক্র্যাকডাউন হবে। সো আমি মনে করি যে বাংলাদেশে আমাদেরই করতে হবে, আমাদেরকে এই জেনারেশনকে এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে হবে যে কবে কি আমরা এমপি হই, মন্ত্রী, ডাজন্ট ম্যাটার, বাট উই হ্যাভ টু এস্টাবলিশ আওয়ারসেলফ অ্যাজ আ বিগ পলিটিক্যাল পার্টি। যে আমরা দ্যাট উই লুক ফর চেঞ্জ, আমরা চাই ভালো মানুষ আসুক, এবং কিছু বেসিক জিনিস দিতে হবে যে বাবা বঙ্গবন্ধু ভালো, জিয়াউর সবাই ভালো, সবচেয়ে ভালো বাংলাদেশ। কোনো মৃত ব্যক্তিকে নিয়ে সমালোচনা করা যাবে না, কনস্ট্রাকটিভ কথা নিয়ে সামনের দিকে রাজনীতি করতে হবে, মানুষের অধিকার নিয়ে করতে হবে। এই বটম লাইনগুলি যদি এই জিনিসগুলি যদি গ্রাউন্ডগুলি আপনি দিয়ে দেন, তাহলে একটা সাধারণ মানুষ পলিটিক্স করতে চাবে। যখন আপনি বলবেন যে ভাই কোনো নেতার পিছু তোমার ঘুরতে হবে না, হরতাল মিছিল করতে হবে না, কাউকে টেনে নামাতে হবে না, তুমি তোমার আইডিয়া দিয়ে আমাকে হেল্প করো, ইভেন দ্যাট ইজ পলিটিক্স। সো ওয়েন ইউ ইন্ট্রোডিউস প্যাসিভ পলিটিক্স, আপনি দেখবেন অনেক মানুষ আপনার সাথে রাজনীতি করতে আগ্রহী হবে, ইভেন কি এই লন্ডনেও হবে, সব জায়গাতেই হবে। তো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অনলি ওয়ে উই ক্যান স্টার্ট। পরে কি হবে না হবে সেটা পরের কথা। এখন আমি আপনাকে প্রশ্ন করি, প্রশ্নটি হচ্ছে, আপনি 4 দলীয় জোট এবং 20 দলীয় জোটে থেকে আপনি নির্বাচন করেছেন, আপনি তাদের অংশীদার ছিলেন। এই অংশীদার থাকাকালীন সময়ে আপনার নিশ্চয়ই একটা ভূমিকা ছিল তার 4 দলীয় জোটে এবং 20 দলীয় জোটে। সেই ভূমিকা থেকে আপনি, যেহেতু আপনি একটা জোটে ছিলেন, সেই জোটের কি কি চ্যালেঞ্জ আপনি দেখেছেন, যে চ্যালেঞ্জগুলি বা ত্রুটি দেখেছেন, যে ত্রুটিগুলি তারা না করলেও পারতেন, এবং এই ত্রুটিগুলি না করলে বাংলাদেশের পলিটিক্স আজকে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে একটু ভিন্ন হতে পারে? না, আমার আসলে এই কথাটা বলার সমীচীন না, বিকজ আমি যেহেতু জোটে ছিলাম, জোটের প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য আমি দায়ী না হলেও দায়িত্ব আমাকে নিতে হবে। সো যাদের সাথে আমি এতদিন জোট করেছি, যাদের পাশে আমি বিএনপি চেয়ারপারসনের একদম পাশে বসতাম, আমি ডিসিশন নিতাম অনেক কিছু, অনেকগুলিতে আমরা রাজি ছিলাম, হয়তো রাজি ছিলাম না, মত ছিল, দ্বিমত ছিল। বাট আমার মনে হয় এটা আমার জন্য সমীচীন না আজকে এখানে বসে বলা যে ওইটা করলে ভালো হতো, এটা করলে ঠিক হতো। আমি দেখেছি যে জনগণের প্রতি তো নিশ্চয়ই আপনার একটা দায়বদ্ধতা আছে। আমার দায়বদ্ধতা আছে, যার কারণেই তো আমি এত বড় সিদ্ধান্ত নিলাম যে এই নির্বাচন, এই ধরনের একটা হাস্যকর দিবারাত্রি নির্বাচনকে বিএনপি যখন প্রথম থেকেই বলছিল যে আমরা এখানে যাব না, এখানে যাব না। ইভেন আপনি যদি লক্ষ্য করবেন, আপনি যদি একটু সার্চ করেন, আপনি দেখবেন যে যখন
বিএনপি চেয়ারপারসনকে জেলখানায় রেখে বিএনপি নির্বাচনে যেতে চায়, জি। তখন আমি অবজেকশন দিয়েছিলাম যে না, আমি যাব না। তখন আমাকে আবার মির্জা ফখরুল সাহেব বলেছিল যে ঠিক আছে, বাট ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট লেটস গো। হ্যাঁ, আমি বলছি ওকে ফাইন, বিকজ আই এম সামওয়ান টু দ্য পার্টি। বাট আপনাকে এটি বলেছেন যে ফর দি গ্রেটার ইন্টারেস্ট লেটস গো, নাকি বলেছেন যে তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত? না না, আমাকে সেটা বলেন। আমাকে বলেছেন যে ফর আ বিগার সেক আমাদের যাওয়া উচিত। বাট আর অবশ্যই তো তারেক রহমানের সিদ্ধান্ত হবে কেন? বিএনপি যখন কোনো সিদ্ধান্ত নেয় সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেয়, আমি সেটা এভাবেই দেখতে চাই। যে কোনো এটি ব্যক্তি, কি বাস্তবতা? না না, বাস্তবতা ডেফিনেটলি বিএনপি যখন আপনি কি মনে করেন যে জনাব, দেখুন আমি যখন চার দলীয় জোটে আপনি ছিলেন, সেই যে আপনার অভিজ্ঞতার আলোকে? আমি আমার অভিজ্ঞতার আলো থেকেই বলছি। দেখুন আমি তো এখন বিএনপির সাথে নেই, আমার বিএনপির পক্ষে কথা বলার কোনো দরকার নেই। যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি সেটাই আপনাকে বলছি যে আমি যতখানি দেখেছি বিএনপির সব ইন্টারনাল পলিসি ম্যাটার তো আমি জানি না, বাট আমি কিন্তু চার দলীয় জোটের পলিসি ম্যাটারগুলি তো আপনি জানেন। হ্যাঁ অফকোর্স সেখানে আমি ছিলাম। আর 4 দলীয় জোটের পলিসি ম্যাটার বা 20 দলীয় দলীয় যেটা হতো, ওটা ম্যাক্সিমাম ম্যাডামই হ্যান্ডেল করতো। ওটা তারেক সাহেব পর্যন্ত সেরকম যেত না আমার চোখে দেখা। ওই রাইট দেয়ার অ্যান্ড দেনই সেটা ডিসাইড হতো, মিটিংয়ে ডিসাইড হতো। কিন্তু তারেক সাহেবের সাথে আমার যে সম্পর্ক বা পলিটিক্যাল যে সম্পর্ক ছিল, সেখানে আমি যদি ওনাকে কোনো প্রস্তাব দিয়েছি, যখনই দিয়েছি বা কথা বলেছি, হি অলওয়েজ টোল্ড মি দ্যাট আই হ্যাভ টু টক টু রেলিভেন্ট পিপল, আমার পার্টির সাথে কথা বলে আল কাম ব্যাক টু ইউ। জি। আমি কখনোই দেখিনি যে উনি আমাকে একটা সিদ্ধান্ত দিয়েছেন বা হঠকারী সিদ্ধান্ত দিয়েছেন, না, সেটা আমি দেখিনি। আর আমি তাহলে পলিটিশিয়ান, উনি পলিটিক্যাল নর্ম জানে, এথিক্স জানে, উনি কিভাবে পলিটিক্স করবেন। নিশ্চয়ই। এবং একই সাথে এটিও তো বিএনপির মধ্যে বা চার দলীয় বিএনপির মধ্যে যে আলোচনা ছিল, যদিও আপনি বিএনপি করেন না, কিন্তু আপনি নিশ্চয়ই 20 দলীয় জোটের অংশ ছিলেন, আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এখানে। বিএনপির মধ্যে তো এই আলোচনাও আছে যে আসলে সিদ্ধান্তগুলো সব লন্ডন থেকে যায়। না, লন্ডন ইজ আ পার্ট, অফকোর্স উনি দলের সব অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন, হি ইজ আ পার্ট। এখন আমি মনে করি বিএনপির কেউ যদি সিদ্ধান্ত নিয়ে বলে দেয় যে এটা তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত, আই থিঙ্ক বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা বা দলীয় নেতা, মহাসচিব বা প্রেসিডিয়াম যদি টেলিভিশনে বলে যেটা আমি জানি না এটা তারেক রহমানের সিদ্ধান্ত, আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট নন পলিটিক্যাল স্টেটমেন্ট। মানে এর চেয়ে বড় নন পলিটিক্যাল স্টেটমেন্ট হতেই পারে না। বিকজ তারেক রহমান সাহেব অফকোর্স বলবেন, বাট উনি তো এর আগেও প্রেসিডিয়ামের কথা বলছেন, এটা দলের সিদ্ধান্ত। তো কেউ যদি এটা বলে, আমি মনে করবো যে ওই জিনিসটা এড়াতে চাচ্ছে। নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে তখন তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কেন নির্বাচনে যাওয়া না আসার তো ম্যাডামের সাথেও তারা দেখা করেছে, ম্যাডামের সাথেও তো জেলখানায় দেখা করে আসছে। তো আমার বারবার ওই লন্ডনকে আনতে হবে কেন সিনে? লন্ডন ইজ অনলি আ পার্ট। এখানে বিএনপির প্রেসিডিয়াম আছে, সরি স্ট্যান্ডিং কমিটি আছে, সিনিয়র আছে, 20 দল আছে, সবই তো আলাপ হচ্ছে। এটা একটা বিএনপির প্রবণতা আছে, অনেকের প্রবণতা আছে বা আছে যে যদি কোনো ডিসিশন রং দিকে যায় তাহলে সেটা লন্ডনের দিকে হয়তো চাপিয়ে দেয়। আই থিঙ্ক সো। আমাদেরকে বিরতিতে যেতে হবে, বিরতির পর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, কথা বলছি জনাব আন্দালিব রহমান পার্থ, বিজেপির বাংলাদেশ জাতীয় পার্টির তিনি চেয়ারম্যান, এবং আমরা কথা বলছিলাম বাংলাদেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে তার অভিজ্ঞতায় গত নির্বাচনের পূর্ববর্তী অবস্থা, বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা এবং কোন দিকে বাংলাদেশের রাজনীতি মোড় নিচ্ছে সে বিষয়ে আমরা কথা বলছি। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছিলাম বিজেপি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারপারসন জনাব আন্দালিব রহমান পার্থর সাথে। জনাব পার্থ, ধন্যবাদ আপনি থাকার জন্য। এবার আসি আপনার প্রসঙ্গে। জি। আপনি একটা পলিটিক্যাল পরিবার থেকে এসেছেন। আপনার বাবা একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন, তার ধারাবাহিকতায় আপনার আসলে রাজনীতিতে আসা। এটি কি ব্লেসিং বাংলাদেশের রাজনীতিতে যে একটি রাজনৈতিক পরিবার থেকে আসা এবং উত্তরাধিকারের রাজনীতি, যেটি আমরা সবসময় বলি যে উত্তরাধিকারের রাজনীতিতে আসা, এটি কি একটি ব্লেসিং নাকি অনেক সময় বোঝা মনে হয়? না না না, একদমই না। জিনিসটা এরকম, আমি কথাটাকে একটু করি। উত্তরাধিকার হিসাবে আপনি এমপি হতে পারবেন হয়তো একবার বা চান্স পাবেন, রাজনীতিবিদ হতে পারবেন না। রাজনীতিবিদ হতে হলে ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট অ্যানালিটিক্যাল পলিটিক্যাল মাইন্ড, ব্রেইন, যেটা টাইমের সাথে আপনার ডেভেলপ হয়। রাজনীতি ইজ লাইক, আমি খুব সিম্পলি আপনাকে বুঝাই, দর্শকদের জন্য সুবিধা হবে, যে আপনি পলিটিক্যাল সায়েন্সে পিএইচডি করে পলিটিশিয়ান হতে পারবেন না।
না, ইউ ক্যানট। ইট ক্যান বি এ টিচার। হ্যাঁ, আপনি কিন্তু সাইকেল কিভাবে চালাতে হয়, সাঁতার কিভাবে কাটতে হয় বই পড়ে শিখতে পারবেন না। পলিটিক্স সেরকম। পলিটিক্সে আপনার ওইটা থাকতে হবে, ওই 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 কাটিং এজটা থাকতে হবে, আপনার শখ থাকতে হবে, আপনার জানতে হবে এবং সেইভাবে কাজ করতে হবে। সো আমার পার্সোনাল ব্যাপারটা ছিল যে ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে বলতো, আমার বাড়িতে হিরো ছিল পলিটিশিয়ানরা। আমি আমার মার মুখে সেই ফজলুল হক মনি, আমার মামার কথা শুনতাম, আমি বঙ্গবন্ধুর কথা শুনতাম, আমার বাড়িতে পলিটিশিয়ানদের আনাগোনা ছিল। আমার বাবা, আমি ছোটোবেলা থেকে আমার বাবা দেখতাম পলিটিক্স করে, আমার বাবা নিয়ে যেত আমাকে সাথে করে। তো সেখান থেকেই আমি আর অন্য কোনো কিছু চিন্তাই করি নাই পলিটিক্স ছাড়া। এই জন্য আমার বাবা মারা যাবার পরও আমি যখন 4 দলীয় জোটে বসি বা ওই মিটিংয়ে, আমি এত অল্প বয়সে, মানে অ্যাজ আ ন্যাশনাল পলিটিক্স হিসেবে তো আমার বয়স অনেক অল্প ছিল পলিটিশিয়ান হিসেবে, বাট আমার কোপ করতে খুব একটা অসুবিধা হয় নাই, বিকজ দিস ইজ সামথিং আই হ্যাভ সিন ওয়েন আই ওয়াজ ভেরি ইয়াং। আমি মনে করি আমার জন্য ইট ওয়াজ আ ভেরি বিগ ব্লেসিং। এটা অনেক বড় ব্লেসিং ছিল। কিন্তু আরেকটি দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে আপনি বঙ্গবন্ধু পরিবারের একজন সদস্য, আত্মীয়, জি, এবং শেখ সেলিম হচ্ছেন আপনার মামা। মানে বঙ্গবন্ধু পরিবার হলে তো সবাই আমার আত্মীয়, দর্শকদের সবাই আমার আত্মীয়। একটু বোঝার জন্য, শেখ মনিও ছিলেন আপনার মামা, শেখ হেলাল এমপি, জনাব শেখ হেলাল এমপি হচ্ছেন আপনার শ্বশুর, এবং আপনার শালাও শেখ তন্ময়, তিনিও এখন এমপি। আপনি করেছেন ঠিক তাদের অপোজিট একটি পক্ষের বিরোধী জোটের একটি রাজনীতি করেছেন আপনি, এখন যদিও সেই জোটে আপনি নেই। তো পারিবারিকভাবে এই বিষয়গুলি আপনারা কিভাবে আলোচনা করেন? আমরা আলোচনাই করি না এসব নিয়ে কোনো। কেউ কি আপনাকে কখনো জিজ্ঞেস করেছে যে কেন বিএনপি জোট করো আওয়ামী লীগের, আওয়ামী পরিবারের সদস্য হওয়ার পরে? না না, আমাকে কিছু জিজ্ঞেস করেনি কেউ কখনো। How do you discuss this? How do you settle? I just don't discuss and So what settle happens anything. when you see your brother-in-law, শেখ তন্ময়? সে কি আপনাকে জিজ্ঞেস করে যে আপনাদের He's too young to ask me questions, just an MP. আপনার শ্বশুর? No, I don't talk to them Okay. on politics. তো I don't. কি বিষয়? আমি কোনো ব্যাপারেই কথা বলি না এসব তখন ব্যাপারে। পলিটিক্যাল কোনো আর্গুমেন্ট হয় না যে বিএনপি আমার সাথে পলিটিক্যাল আর্গুমেন্ট, আমি পলিটিক্স করি, they see what I do, আচ্ছা, they know how I do it. আমার বাবা অন্য দল করতেন, আমি আমার বাবার রাজনীতি করি। তো আমি পলিটিক্স করি। এটি নিয়ে কখনো আমি তোমাকে একটা কথা বলি, আই এম আ সিরিয়াস পলিটিশিয়ান। এটি নিয়ে কখনো কোনো আমার ধরনের সাথে কোনো ধরনের কারো কাছে কোনো ধরনের জবাবদিহিতার প্রশ্ন না, আমার প্রশ্নই ওঠে না। কার কাছে জবাব দিতে দিব আমি? কার কাছে আমি জবাব দিতে দিব? আপনার জোটে আমি কি- জনগণের রাজনীতি করি। আপনার জোটে কি না, আই থিংক আই হ্যাভ প্রুভড এনাফ। আপনার জোটেও যে আপনি আমার কয়েকদিন জোটে ছিলেন, এই ধরনের কেউ কথাও কোনো সময় বলে না বা এটা কিছু না। আমি এখানে আসছি, আমি জনগণের কথা বলি, আমি জনগণের কাজ করি, আমি অন্য কোনো কার্ড খেলে করি না। আর আপনি যাদের কথা বলছেন ওরা ফ্যামিলি পলিটিক্স করেন, ওরা ফ্যামিলি থেকে আসছেন, ফ্যামিলির জিনিসটা তো ওনারা করেন। আমি জনগণের রাজনীতিটা করি, অলরাইট? আমার জন্য এটা ডিফিকাল্ট, ওকে? আর কে পলিটিক্স করে না করে, করবে না করবে, সেটা ডিপেন্ড করবে। আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে শেখ পরিবার পলিটিক্স কে করে, তাহলে আমি বলবো ওখানে পলিটিক্স করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম সাহেব, আর বাকি যারা আছেন ওনারা হেল্পিং হ্যান্ডের মতো কাজ করেন। আই হ্যাভ নেভার সিন এনিওয়ান মেকিং আ স্টেটমেন্ট অন দ্য পার্লামেন্ট অর ডুইং সামথিং। সো সিরিয়াস পলিটিশিয়ান যদি হয় তাহলে ওনারা। সো আমি ফ্যামিলি কার্ডে পলিটিক্স করি না, আই ডোন্ট ডু দ্যাট। সো আমি আমার জনগণের কাজ করি এবং আমি এখানে আসছি, আল্লাহ আমাকে নিয়ে আসছে, জনগণ আমাকে নিয়ে আসছে। আপনি এবারে কিছু না। আরেকটি প্রশ্ন করতে চাই, এটিও আমাদের অনেক ইন্টারেস্ট, যে আপনি বিরোধী জোটের বা আওয়ামী জোটের বাইরের জোটের আপনি সদস্য ছিলেন, 20 দলীয় জোটের, এবং 20 দলীয় জোট তারা সবসময় দাবি করে থাকেন যে এই সরকার ক্ষমতায় আসার পরে তাদের উপর অনেক নির্যাতন করা হয়েছে। সেই দিক থেকে আপনাকে কখনো কি সেফ মনে হয়েছে, বিকজ আপনি শেখ পরিবারের? না, আমি তো জেল আত্মীয়। খেটেছি, মামলা খেয়েছি। সো একটা পলিটিশিয়ান হিসেবে যা যা ফেস করার, আই থিঙ্ক আই ফেসড ইট। আমার নামে এখনো মামলা আছে। আর এগুলি নর্মালি রাজনীতিতে এটা নর্মাল, এটা বাংলাদেশে এই কনভেনশন অনেক দিন ধরেই চলে আসছে। সো আমি মনে করি না এটা 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 খুব একটা বড় কিছু। আর আমি এতদিন রাজনীতিতে হয়ে গিয়েছি, আমার ফ্যামিলি কারা, আমি কোন পরিবার থেকে আসছি এটা সবাই জানে এখন, আমার ভূমিকাও মানুষ দেখেছে। সো আমার মনে হয় না এই জিনিসটা আজকের দিনে আমাকে তেমন কোনো প্রশ্ন করে কোনো ইফেক্ট না। নেই? আমার মনে হয় আমার ক্রেডিবিলিটিতে এটা ম্যাটার করে না। Okay. Because আমি তো মনে করি আমার চেয়ে বেশি বড় আত্মীয় মির্জা ফখরুল বা বিএনপির অন্যরা, ওনারা এমপি হয়ে গেছে, সংসদে চলে গেছে, আমি যাই নাই। সো আই ডিডন্ট কম্প্রোমাইজ। সো আই থিঙ্ক আই টেক পলিটিক্স মোর সিরিয়াসলি, যে অন্যদের চেয়ে। না তো আমি যদি অতই বেনিফিট পেলাম আই উড হ্যাভ বিকাম আ মেম্বার অফ পার্লামেন্ট। ওকে, আমি এবার আপনাকে এই মেম্বার অফ পার্লামেন্ট, এই গত ইলেকশন নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। গত ইলেকশনে আপনি দুটি আসন থেকে না, একটি আসন। আপনি
আপনার সম্ভবত একটি আসন। প্রার্থিতা করার চেষ্টা করেছিলেন, আমি একটাতে দাঁড়িয়েছি, ভোলা এবং ঢাকা, ঢাকা, হ্যাঁ, ঢাকাতে। ঢাকাতে দাঁড়িয়েছি। কিন্তু পরবর্তীতে আপনি ঢাকাতে জি, জি, ইলেকশন করেন, জি, কিন্তু আপনি ভোলাতে জি, আপনি চেয়েছিলেন নির্বাচন করতে, জি। এবং সেখানে আপনি চেয়েছিলেন যে ইভিএম এর পদ্ধতিতে জি, নির্বাচন করতে। জি। তো ইভিএম পদ্ধতির নির্বাচনের বিরোধিতা কিন্তু আপনাদের জোট করেছিল, হ্যাঁ, that shows that I have independent voice. কিন্তু আপনি ইভিএম এ কেন That চেয়েছিলেন? shows I have independent voice. তার মানে আমি তাদের সব ব্যাপারে যে নট করি না, it shows that. কিন্তু কেন আপনি ইভিএম আমি চেয়েছি বিকজ লাস্ট মুহূর্তে আমি চিন্তা করেছি অ্যাটলিস্ট ইভিএম থাকলে, আমি জানতাম আগে থেকেই যে একটা বড় কারচুপি হবে। ভোলার রাজনীতিতে তো এমনি একটু কারচুপি অনেক বেশি হয়, আগে থেকেই ছিল। সো আমি চিন্তা করছিলাম যে আমি জানতাম যে ইভিএম হলেও অ্যাটলিস্ট একজন করে আর্মি বা অপারেট করার জন্য থাকবে, বা ইভিএমটা সেইভাবে করে করতে পারবে না ওই অল্প সময়ের মধ্যে। এই জন্য আমি অপেক্ষাকৃতভাবে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে নাকি ইভিএম দিয়ে, এই জন্য আমি ইভিএম চেয়েছিলাম। আপনি আবেদন করেছিলেন? আমি EVM এর আবেদন জন্য, করেছিলাম, কিন্তু যেটা রিফিউজ হয়েছে। এবং আপনার জোটও সেটি কি আপনার জোটের সিদ্ধান্ত ছিল নাকি আপনার সিদ্ধান্ত ছিল? আমার সিদ্ধান্ত ছিল। আমি আমার জোটের ওই সিদ্ধান্তের সাথে একমত ছিলাম না। এটা হতেই পারে, একটা বড় রাজনৈতিক জোট অনেকগুলি সিদ্ধান্ত নেয়, নট নেসেসারিলি আই হ্যাভ টু এগ্রি এভরিথিং। এর পরবর্তীতে এই ইভিএম চাওয়ার বিষয়ে আপনার জোটে কি আপনাকে প্রশ্নের সম্মুখীন না, হতে এখানে হয়েছে? প্রশ্নের কিছু নাই। আমার অবস্থান জোটের সিদ্ধান্তের বাইরে গেলে কি না, আপনাকে প্রশ্ন করা হয় না? আমি আপনাকে একটা কথা বলি। কিছু কিছু দলের অবস্থান অনেক ফার্মলি এস্টাবলিশ থাকে, জোটের প্রত্যেকটা দলের অবস্থান কিন্তু একই রকম না। আমার দলের অবস্থান এমন ছিল যে আমি আমার ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা যোগ্যতা রাখি। হ্যাঁ, আমার ওই পার্সোনালিটি বা আমার দলের ওই অবস্থান ছিল। তো সুতরাং আই মেড মাই কেস। অফকোর্স আমি বলেছি যে আমি ইভিএম চাবো, আই থিঙ্ক ইট ইজ কারেক্ট, অ্যান্ড দ্যাটস ইট। আপনি ঢাকাতে ইলেকশন করেছেন, জি, কি হয়েছিল সেই ইলেকশনের দিন আপনার সারা অভিজ্ঞতা? বাংলাদেশে যা হয়েছে তাই হয়েছে। রাতের বেলা ভোট হয়েছে, এর আগ থেকে মারামারি হয়েছে, যা হয়েছে একটা ভীতিকর অবস্থান ছিল। তারপর সারা বাংলাদেশেও যা হয়েছে তাই হয়েছে। ইলেকশনের পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নিলেন যে সংসদে যাবেন না, জি, এবং পরবর্তীতে দেখা গেল যে 20 দলীয় জোট, যাদের সবাই বিএনপির সংসদ সদস্য এবং 2 জন গণফোরামের সদস্য, ঐক্যফ্রন্ট থেকে আপনারা পার্লামেন্টে গিয়েছেন, এবং আপনি স্পষ্টতই সেই বিষয়েরও বিরোধিতা করেছেন। তো এই যে পার্লামেন্টে যাবেন না, ক্যাম্পেইন করা, নির্বাচন বাতিল করার জন্য ক্যাম্পেইন করা, এবং পরবর্তীতে সংসদে যাওয়া, এই অবস্থানটি রাজনীতিতে বিএনপি জোটকে কোথায় নিয়ে গিয়েছে বলে আপনার না, আমি মনে করি এটা বিএনপির জন্য ভুল হয়েছে, যার কারণে জনগণের ইচ্ছা এখানে প্রতিফলিত হয়নি। এই জন্য আমি বিএনপি জোট ছেড়ে দিয়েছি। আমি 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 মনে করি যে আপনার একটা ট্যাগলাইন থাকে, আমাদের প্রথম কথা ছিল যে আমরা নির্বাচনে যাচ্ছি আন্দোলনের অংশ হিসাবে, বোঝানোর জন্য যে বাংলাদেশে কোনো দলীয় সরকার অধীনে নির্বাচন সম্ভব না। সেই পারপাসফুল হয়ে গিয়েছে। বাংলাদেশের যে কোনো একটা পাগলও জানে এটা কি নির্বাচন হয়েছে, এনি পার্সন নোজ, ইভেন কি নির্বাচন কমিশন নিয়ে বলছে আর রাতে ভোট হবে না, এটা না, সবাই জানে। মানে নির্বাচন একটা হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে। সো আমাদের পারপাস ওয়াজ ফুলফিলড। সেখানে 4-5টা সিট নিয়ে সেখানে পার্লামেন্টে যাওয়া, আর আমি কেন, বিএনপির সব সিনিয়র লিডাররা 120 দিন যাবতই তো বলেছে আমরা যাব না। হঠাৎ 121 দিনে তারা গিয়েছে, আমাদের সাথে কথা বলে নাই বা এটা না। আমি মনে করি হ্যাঁ, রাজনীতিতে কম্প্রোমাইজ হয়, দ্যার ইজ নাথিং কল এন্ড ইন পলিটিক্স, পলিটিক্স ইজ আউট অফ, কিন্তু মূল ধারাকে, মূল নীতিকে বিসর্জন দিয়ে আপনি এই কম্প্রোমাইজটা করতে পারেন না। সো আই থট যে বিএনপির ওই ক্ষমতাটা অক্ষুণ্ণ রাখাটা খুব ইম্পর্টেন্ট ছিল, এই সংসদকে অবৈধ বলার নৈতিক অধিকারটা, যেটা আমি অক্ষুণ্ণ রেখেছি। আমার কাছে এই সংসদ অবৈধ ছিল, থাকবে, বাস সিম্পল। আমি একটু আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে বিএনপি বা কিংবা বিএনপি জোটের মধ্যে যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনি খুব শক্তভাবে ডিফেন্ড করেছেন যে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনটেন করা হয়, কিন্তু এই যে সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে আপনি বলেছেন যে জোটের সাথে কোনো আলোচনা হয়নি। আমি তো সেটা বলছি যে জোটের সাথেও শুধু তাহলে এই এখানে শুধু জোটের ব্যাপারটাই আসছে না। এখানে দেখা যাচ্ছে যে আমরা ঐক্যফ্রন্টের রাজনীতিতে আসার পর, বিএনপি সম্পৃক্ততা হওয়ার পর, বিএনপি আমাদের সাথে 20 দলের সাথে আর ঐক্যফ্রন্টের সাথে সেরকম কোনো একটা ব্যালেন্স ড্র করতে পারে, ওই ব্লেন্ডটা করতে পারে নাই। ওইটা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে যখন যাওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে 20 দলের কেউ যায় নাই, আমি, অলি আহমেদ, কেউ যায়নি। ওদিকে অনেক আনইম্পর্টেন্ট লোকজনরা, যারা হয়তো 2 দিন আগে এখানে আসছে, তারা গিয়েছেন। তো সেই জিনিসগুলি আমরা কিন্তু রিয়্যাক্ট করি নাই সেই সময়। আমি চলে আসার পর হয়তো 2-1টা দল রিয়্যাক্ট করেছে। এবং আপনি আজকের দিনে তাকিয়ে দেখেন না, আমি যে 20 দল ছেড়ে দিয়েছি আজকে প্রায় 4-5 মাস হয়ে গেছে, যা ছিল তাই তো আছে। 20 দলের কোনো কর্মকাণ্ড নেই। দেখেন বিএনপি একা একা মিটিং করে বেড়াচ্ছে, 20 দলের কোনো কর্মকাণ্ড। সো আই ওয়াজ রাইট। আমি আপনার সেই বিষয়ে আসছি যে আমি যে প্রশ্ন করছিলাম যে বিএনপির ভেতরে
বা জোটের ভেতরে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা, এই যে আপনি বললেন যে আপনাদের 20 দলীয় জোটকে আমি আমি আবার ঐক্যফ্রন্টের বিষয়ে জোটে একটি অস্বস্তি ছিল কিনা, এবং সেটি আপনি একটু আগে বলেছেন যে যেভাবে ঐক্যফ্রন্টকে মূল্যায়ন করা হয়েছে 20 দলীয় জোটকে ঠিক একইভাবে অবমূল্যায়ন করা হয়েছে, যার একটি উদাহরণ আপনি দিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনার বিষয়। না, আমি আপনাকে বলছি কি আসলে কেউ কাউকে মূল্যায়ন করে না পলিটিক্সে, অলরাইট? কি ছিল আমি বিষয়টি? আপনাকে বুঝাই জিনিসটি, কেউ কাউকে মূল্যায়ন করে না, আর এখানে গণতন্ত্রের কোনো ব্যাপার আসে না। এখানে যদি আপনি সমন্বয়ের বিষয় আসে, আপনি যদি 20 দলের একটা টিমিড মেম্বার হন, একটা ছোট পার্টির মেম্বার হয়ে আপনি যদি মনে করেন যে আমি এই কথাটা বললে মির্জা ফখরুল সাহেব রাগ হবে, আমি মনে হয় নমিনেশনটা পাবো না, দ্যাট ইজ ইয়োর প্রবলেম, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। আপনি বুঝতে পারছেন আমার কথাটা? এখন আপনি এইটা ভয় আপনি যদি না বলে আসেন, বিকজ ওই যে একটা নমিনেশনের একটা ঝুলানো থাকে যে জি, সবসময়, জি। সে এতে করে হয় কি, আর তারপর যদি আপনি বলেন গণতান্ত্রিক চর্চা নেই, সেটা নয়। আমাদেরকে মূল্যায়ন করুক না করুক সেটা বড় কথা না, বা সেটার ব্যাপার আসে না। আমরা আমাদের রাজনৈতিক জিনিস, আমি তো বললাম রাজনীতিতে সবচেয়ে বেশি মূল্যায়ন করে জনগণ। জি। তো সেখানে আমাকে যখন বা অলি আহমেদ সাহেবকে যখন সেই মিটিংয়ে মানুষ দেখে নেয়, অনেক আনইম্পর্টেন্ট মানুষকে দেখেছে যাদেরকে মানুষ চিনেও না, তখন মানুষই হয়তো বলেছে যে এখানে তো এদের যাওয়া উচিত ছিল, যাচ্ছে না। সেটি আমাদের মূল্যায়ন। আমাদের প্রবলেমটা ছিল যে ঐক্যফ্রন্ট যখন আসে আমাদের সাথে বা 20 দলের সাথে যখন আসে, তখন ঐক্যফ্রন্টকে আনার ব্যাপারে তো আমরাই একমত ছিলাম যে উই নিড টু মেক এ গ্রেটার প্ল্যাটফর্ম জি। এগেইনস্ট দিস। সেভাবেই হয়েছে, কিন্তু ওই যে ব্যালেন্সটা ড্র করাটা, যে দুইটা ব্যালেন্স, সেটা বিএনপি অনেকাংশে করতে পারে নাই, জি। যার কারণে ইটস ওকে, বা বিএনপি করতে পারে নাই বা বিএনপি করতে চায় নাই। বিএনপি হয়তো মনে করেছে আজকের দিনে ডক্টর কামালের ঐক্যফ্রন্টকে 20 দলের চেয়ে বেশি দরকার ছিল, এই কারণে 20 দলকে আমরা এখন একটু অফ রাখবো। মেবি জামাত আছে, এটা ডক্টর কামালের রিজার্ভেশন আছে। জি। তো আমি যখন এটা পার্সোনালি বুঝতে পেরেছি, বা এত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেটার আমরা পার্ট না, আই থট ইট মাইট অ্যাজ ওয়েল লিভ অ্যান্ড ডু মাই ওন পার্টি। এটি ঐক্যফ্রন্টের নির্বাচনের পরবর্তীতে সংসদে যাওয়ার প্রশ্নে এবং এর পরবর্তীতে আপনি যখন জোট থেকে পদত্যাগ করলেন, বের হয়ে আসলাম। জোট থেকে আপনি যখন বের হয়ে আসলেন, কোনটি আপনার কাছে মুখ্য ছিল জোট থেকে বের হয়ে আসার জন্য? আপনাদেরকে অবমূল্যায়ন করা, না, না, নাকি আপনার যে পলিটিক্যাল প্ল্যাটফর্ম আছে, আইডিওলজি আছে, সেই আইডিওলজি বিএনপি জোটের সাথে থাকলে সেই আইডিওলজি আপনি বাস্তবায়ন করতে পারবেন না, কিংবা আপনারও কোনো গুরুত্ব থাকবে না? না, এখানে তো অ্যাকুমুলেশন অফ লট অফ থিংস, অনেক কিছুই আছে, বাট ফাইনালি যে এই পার্লামেন্টে যাওয়াটা, এই পার্লামেন্টে যাওয়ার পর আপনি যদি পার্লামেন্টে চলেই যান, আমার যে জনগণের কথাটা যে বলতে হবে, আমি কি জবাব দেবো যে পার্থ ভাই এত বড় একটা হাস্যকর নির্বাচনে আপনারা পার্লামেন্টে গেলেন কেন, কিসের জন্য আপনারা গেলেন? আমি কি কথা বলবো? So, আমার তো আগে ওই নৈতিক অধিকারটা লাগবে কথা বলার জন্য। কিন্তু যারা ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন, ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন 7-8 জন, কে ভোটের মাধ্যমে? ঐক্যফ্রন্টের কথা বলছি, তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে, কে বলছে? তারা কিভাবে কে বলছে নির্বাচিত আপনাকে? হয়েছে? তারা আওয়ামী লীগ নির্বাচন করছে, রাত্রেবেলা দিয়ে দিছে, এদেরকে 5 জনকে দাও। এই 8 জনকেও বলছেন? কেন দিবে না? এই 8 মানে না, why do you think like that? আমি আপনাকে প্রশ্ন না, করছি। আমি আপনাকে বলছি, আমি তো মনে করি আওয়ামী লীগ 300 আসনে নিয়ে গিয়েছিল, রাতের বেলা দেখা গেছে কারে কারে দিতে হবে, নামগুলি দিয়ে দিছে, এদেরকে দিয়ে দাও। এই 8 জন ওইভাবে হ্যাঁ, নির্বাচিত হয়েছেন, 100%। কিন্তু সেই 8 জন তো বলেননি যে তারা ওইভাবে নির্বাচিত ওনার কি হয়েছেন। বলবে নাকি? আপনি কি আশা করেন নাকি ওনারা বলবে নাকি? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেভাবে বিশ্লেষণ করছেন যে এই 8 জনকেও রাতের বেলা নির্বাচিত করা হয়েছে, না, এই 8 কিন্তু এই 8 জনকে তো জনগণ তো ভোট দিয়েছে, কেউ না কেউ তো ভোট দিয়েছে। কে ভোট দিয়ে আপনাকে কে বললো কেউ না কেউ ভোট দিয়েছে? এমনও তো জায়গা দেখা গেছে যেখানে 2 লাখ ভোট 2.5 লাখ ভোট পড়ে গেছে। সেটি তো অন্তত এমনও সেন্টারে দেখা গেছে ঐক্যফ্রন্টের আসলে তো সেগুলো না, হয়নি, যারা জিতেছেন শুনেন, ঐক্যফ্রন্টের। আমি আপনাকে একটা কথা বলি, আপনি এবার নির্বাচনটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছেন, চেষ্টা করেছেন, ফাইনাল রেজাল্ট আসছে, সেন্টারে কোনো খবর আসে নাই। আমরা যখন নির্বাচনে গিয়েছিলাম, তখন রেজাল্ট আসছিল একভাবে, পার্থ 35টা সেন্টারে আগানো, 40টা সেন্টারে ফলাফল আসছে। এবার কিন্তু তা হয় নাই, এবার ফুল রেজাল্টটা দিয়ে দিয়েছে। সুতরাং কে কোথায় কি পেয়েছে না পেয়েছে সেটা বোঝার কোনো কিছু নাই, যে পর্যন্ত ডকুমেন্ট আপনি পরে না পাবেন। সো আমার কথাটা হলো যে আমি এগুলি কিছুই আমি যেই ভোট দেখেছি, যেই নির্বাচন আমি দেখেছি, এবং সারা পৃথিবী দেখেছে, বাংলাদেশ দেখেছে। যে আওয়ামী লীগের যারা নির্বাচিত হয়েছেন তারাও আগের রাতে নির্বাচিত হয়েছেন, ঐক্যফ্রন্ট এবং বিএনপির যারা নির্বাচিত হয়েছেন তারাও আগের রাতে নির্বাচিত হয়েছেন সবাই। এবং এই আগের রাতে নির্বাচিত হওয়ার কারণে তারা সংসদে গিয়েছেন। সেই সংসদ, সেটি না, আমি তো এটা বলি নাই আগের রাতে হওয়ার কারণে তারা সেখানে গিয়েছেন। আই ডিডন্ট সে দ্যাট। তারা যদি দিনের বেলাও নির্বাচিত হয়ে থাকে, তারা তো একটা দলের এমপি, তাই না? এই সংসদে এই নির্বাচনে যাওয়ার আমাদের উদ্দেশ্যটাই ছিল তো আপনার আন্দোলনের পার্ট হিসাবে, এই সংসদের হালুয়া রুটি খাওয়ার জন্য তো ছিল না। তো এখন যখন তারা গিয়েছেন, তো ন্যাচারালি তো এটা অ্যাকসেপ্টেবল না। এটি কি একমাত্র কারণ যে তারা সংসদে গিয়েছেন? এটা ওয়ান অফ দ্য মেইন রিজন।
আর কি কারণ ছিল? আরো অনেক কারণ আছে, বাট এইটাই অনেক পলিটিক্যালি আর কি কারণ ছিল যে আর অনেক কিছুই থাকতে পারে বা আছে যেগুলি, বাট ওগুলি এনাফ না। বাট আমি মনে করি এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, core। দিস ইজ দ্য মেইন থিং। এখন অন্য যেগুলি আছে ওগুলি একটা জোটকে ভাঙার জন্য না। একটা জোটের সাথে 20 বছর সম্পর্ক থাকলে অনেক আপস এন্ড ডাউনস থাকে, অনেক ভালো থাকে, খারাপ থাকে, বাট ইট ওয়াজ নট ওরকম এনাফ না যে এটা আমি জোট ভেঙে ফেলবো না। এত বড় একটা জোট প্রশ্নই ওঠে না। আপনি তাহলে এই একটি মাত্র কারণে একটি মাত্র বলছেন আপনি? এটাকে মাত্র কারণ? ইটস এ হিউজ কারণ, বাংলাদেশের সবচেয়ে বড় কারণ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় হাস্যকর যে নির্বাচন, যেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে যায় নাই, ভোট দিতে পারে নাই, যে দেশের নির্বাচনকে নিয়ে ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ হাসাহাসি হচ্ছে, সেই নির্বাচন সবার সামনে হয়ে গেল, দেখা গেল, মানে একটা হাস্যকর বস্তুতে পরিণত হলো। সেই নির্বাচনে 120 দিন বিএনপির মতো দল বলল যাব না, এইটা না ওইটা না, বিভিন্ন ধরনের কমেন্ট করার পর তারা হঠাৎ চলে গেল। আর কি চান আপনি? পলিটিক্যাল আর কি, কত বড় ব্লান্ডার চান আপনি একটা জোট ছাড়ার জন্য? এখন তাহলে আপনার আপনার আমরা আমাদের দল গোছাবো, আমরা চেষ্টা করব, সারা বাংলাদেশে কমিটি করব, চেষ্টা করব। আমার বিশ্বাস এই দেশে 40-50% ইয়াং জেনারেশন যারা, তারা রাজনীতি বিমুখ। আমরা চাই তারা আসবে। আমি লন্ডন আসছি, লন্ডনে অনেকের সাথে কথা বলছি। আমি 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 এরপর অন্যান্য জায়গায় যাব। আমি বাংলাদেশে আমার টিম কাজ করছেন। আমরা চেষ্টা করছি যে ইয়াং জেনারেশনদেরকে প্যাসিভলি পলিটিক্স আনার, বিকজ ওই পলিটিক্সের যে ভয়টা ঢুকে গিয়েছে তাদের মধ্যে, যে গুম, হত্যা, খুন, হরতাল, মিছিল, সেগুলি না করে কনস্ট্রাকটিভলি দেশের জন্য কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম চেষ্টা করে কাজ করছি। 1996 সালের পর থেকে বাংলাদেশে যে রাজনীতির গতিধারা, সেখানে জোটের বাইরে যে কে ক্ষমতায় আসবেন, সেই বাস্তবতা কি এখন বাংলাদেশে রেডি হয়েছে? এমপি মন্ত্রী একটা বাই প্রোডাক্ট, ওই একটা রাজনীতি একটা পলিটিক্যাল গাছের মতো, আর এমপিটার ফলের মতো। অলরাইট, ফল দিয়ে তো গাছ হবে না। আমি আগে একটা আপনি ব্যক্তি রাজনীতিবিদ হতে চান? আমি দল বানাতে চাচ্ছি। আমরা এরকম দল বানাতে চাচ্ছি, করতে চাচ্ছি যেখানে ভালো মানুষরা দলে আসবে, বিকজ প্রত্যেকটা দলেই ভালো রাজনীতিবিদ আছে। অনেকে সুযোগ পাচ্ছে, অনেকে পাচ্ছে না। সাধারণ মানুষ আছে দেশে কাজ করার জন্য, যারা ভালো রাজনীতি করতে চায়, প্যাসিভলি হোক, যেভাবে হোক, পজিটিভ করতে চায়। ইউ হ্যাভ টু গিভ মি টাইম, বিকজ দ্য টু পলিটিক্যাল পার্টিস উইথ লট অফ লেগেসি, অনেক বড় হেরিটেজ। সো আমি চেষ্টা করছি। এবার আমার জন্য তো ইজি ছিল আওয়ামী লীগ বিএনপিতে চুপ করে থাকা, বিএনপি কোনোদিন ক্ষমতা আসলে এমপি বা মন্ত্রী হওয়া, বা আস্তে জার্সি চেঞ্জ করে অনেকের মতো অনেক বড় বড় নেতারা অনেক গালিগালাজ করে পরের দিন চলে গিয়েছে। আপনিই তো বললেন যে আমার পরিবারের এত মানুষ আছে, এই আছে। তো আমার পরিবারের কয়জন এমপির নাম আপনি জানেন? তাও তো আপনি অনেকের নাম বলতে পারবেন না হয়তো আমার পরিবারের, বাট আমাকে তো মোটামুটি, আমি গেলে তো অত খারাপ, আই এম শিওর যে আমার চেয়ে অনেক খারাপ এমপি তো আওয়ামী লীগে আছেন। তো আই থিঙ্ক আমি তো সেটাও চেষ্টা করছি না। আমার কোয়েশ্চেনটা ছিল যে জোটের বাইরে যে কোনো রাজনৈতিক দল হাইলাইটেড হয়েছে, কিংবা সেখানে ক্ষমতার অংশ হয়েছে, কিংবা রাজনীতিতে ইনফ্লুয়েন্স রেখেছে, এই ধরনের কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপট কি বাংলাদেশে সৃষ্টি হয়েছে? এটা ডিপেন্ড করে আপনি কাকে মনে করছেন ইনফ্লুয়েন্স, কাকে মনে করছেন ইনফ্লুয়েন্স না। আমি বলছি যে 96 এর পরবর্তী অনেকেই হয়েছে আমি মনে করি। অন্য কোন রাজনৈতিক দল রাজনীতিতে ইনফ্লুয়েন্স করেছে, কোন দল সেটা? জোটের বাইরের কোন দল? বিএনপি এবং আওয়ামী লীগের জোটের বাইরে আর কোন তৃতীয় জোট কিংবা তৃতীয় দল রাজনীতিতে ইনফ্লুয়েন্স রেখেছে? ইনফ্লুয়েন্স মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন? রাজনীতি একটি প্রভাব রাখা। আমি তো মনে করি মুজাহিদুল সালিম সাহেব অনেক প্রভাব রেখেছেন। কোন মুজাহিদুল ইসলাম সেলিম? যে বাম রাজনীতি করে, সিপিবি। হ্যাঁ, আমি মনে করি উনি অনেক, এটা ডিপেন্ড করে আপনার কাছে। আমি আবার বলছি যে সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম একজন ব্যক্তি, কিন্তু সিপিবি প্রভাব রেখেছে না। আপনি তো ব্যক্তি থেকেই তো আসবে জিনিসটা, তো উনি তো ব্যক্তি হিসেবে বলেনি কথাটা, উনি তো পলিটিশিয়ান হিসেবে বলেছে। এটা ডিপেন্ড করে আপনি কি ভোটের রাজনীতির কথা বলছেন নাকি। ভোটের রাজনীতিতে করেনি। আর আমি বলছি যে ভোটের রাজনীতিটা ইম্পর্টেন্ট না এখন, বিকজ ভোট তো হয় না। আপনি ভোটের রাজনীতি করে তো লাভ নেই, ভোট তো হবে না। ভোট কবে হবে কেউ জানে না, ভোটের কালচার সরে গিয়েছে। রাদার আমি যদি চেষ্টা করি একটা পলিটিক্যাল পার্টি করতে, বা আমার পার্টিকে আমি যদি এক্সপ্যান্ড করতে চাই, যেখানে আমি বলতে পারি যে আর যেই, যেমন আমি আপনাকে একটা কথা বলি, আমি যদি আপনাদের রাইট নিয়ে কথা বলি, আপনাদের রাইট, মিডিয়া রাইটস না, মনে করেন এখানে যারা ব্রিটিশ যারা আছে, আচ্ছা ব্রিটিশ বাংলাদেশ যারা আছেন, রাইট, যেমন প্রবাসীদের অধিকার, মনে করেন আপনারা ব্রিটিশ পাসপোর্ট যারা, আপনারা নির্বাচন করতে পারেন না। কেন পারেন না আপনারা? এখানে আওয়ামী লীগ এতদিন আছে, বিএনপি আছে, কেউ এটা বলে নাই কেন? কেউ আজকে আপনার এখান থেকে যদি কেউ $100 মিলিয়ন বাংলাদেশে পাঠায়, সেটা তো লাফায় বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে নিবে, কিন্তু ইলেকশন করতে গেলে দিবে না কেন? আপনাদের নাম রাখা হয়েছে আর্টিকেল 66-তে, দেখেন কাদের সাথে, পিপল অফ আনসাউন্ড মাইন্ড লেখা আছে, কোলাবোরেটর্স যারা আছে, নৈতিক শৃঙ্খলাজনিত অপরাধ যারা করেছে তাদের সাথে। তো এই রাইট নিয়ে কেউ কথা বলে নাই। কিন্তু এখানে যারা রাজনীতি করেন ওনাদের কাজটা কি? এখানে যারা রাজনীতি করেন ওনাদের কাজটা কি? সো সি, দিজ আর নিউ আইডিয়াস, এটা হোক না হোক। আজকে আমরা বলতে চাই
যে যারা পার্লামেন্টে আছে, যারা বিদেশে কাজ করে, তাদের থেকে কেন সিলেক্টেড এমপি হবে না? 30-35 জন যে সিলেক্টেড এমপি করা হয় সেখানে কেন হবে না, যে তাদের রাইট প্রোটেক্ট করার জন্য? গার্মেন্টস থেকে কেন আসবে না? তাদের কেন আসবে না? সি দিজ আর নিউ আইডিয়াস, যে এটা কথা বলার। আমি দেখেছি এর আগেও আমি পার্লামেন্টে কথা বলেছিলাম বিদেশিদের নিয়ে, এখানেও 2-1 জন এমপি আবার সেগুলি বলেছে। বাট আমি চাই এই কথাগুলিও যদি এখন কোনো এমপি শুনে পার্লামেন্টে বলে যে প্রবাসীদের ওইটা সরিয়ে দেওয়া হোক, যে বিদেশি পাসপোর্ট থাকলে কেন করা যাবে না, ইভেন আমি তাতেও খুশি, ইট ডাজন্ট ম্যাটার। আমার কথাটা হলো জনগণের কথা বলার একটা প্ল্যাটফর্ম বানানো, পরেরটা পরে দেখা যাবে। আপনি ভোটের রাজনীতি থেকে জনগণের প্ল্যাটফর্মের রাজনীতি কিংবা ইস্যু ভিত্তিক আমি অনেক রাজনীতিতে বেশি আপনি ইম্পর্টেন্ট বেশি মনে করি, ইন্টারেস্টেড। আমি অনেক বেশি ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতিতে, সঙ্গেই থাকবেন। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে জনাব আন্দালিব রহমান পার্থর কাছে, এবং তিনি যেভাবে উত্তর দিচ্ছেন সেই উত্তরগুলি আপনারা নিশ্চয়ই বিশ্লেষণ করবেন। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি অভিমত অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থ। জনাব পার্থ, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম গত নির্বাচন নিয়ে। একটি প্রশ্ন, আপনি যেহেতু 20 দলীয় জোটে ছিলেন, যেহেতু আপনি 4 দলীয় জোটে ছিলেন, 4 দলীয় জোটের অনেকগুলো রাজনৈতিক দল ছিল, এবং এই রাজনৈতিক দলগুলির মধ্যে জামাতে ইসলামের সাথে জোটের সংশ্লিষ্টতা অনেকের মধ্যে 2008 সালের নির্বাচনের অন্যতম প্রভাবক হিসাবে কাজ করেছে, যার কারণে মহাজোট, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট, তারা ল্যান্ডস্লাইড, ভূমিধস বিজয় যেটি, তারা সেটি নিশ্চিত করেছেন। এবং এর এত সমালোচনা, যুদ্ধাপরাধের বিষয়, যুদ্ধাপরাধীদের বিচার, এত কিছুর পরেও তারা এখন পর্যন্ত এই জোটটি থেকে জামাত ইসলামী সরে যায়নি, কিংবা জোট থেকেও তাদেরকে বের করে দেওয়া হয়নি। আপনিও সেই জোটের অংশ ছিলেন, আপনার কাছে এই ধারণাটি কেমন ছিল তখন? না, এটা তো অ্যাকচুয়ালি সবসময় বিব্রতকর ছিল সবার জন্য। আর আমরা সবসময় চেতাম, জামাত তো অফকোর্স আমাদের চেয়ে পলিটিক্যালি বেশি ইম্পর্টেন্ট বিএনপির কাছে। আর আমাদের জোটটা আপনি যদি একটু রিসার্চ করেন, আপনি দেখবেন জামাতের সাথে আমাদের একটু টানপোড়েন আগে থেকেই ছিল, প্রথম থেকে। আমার বাবা যখন জীবিত ছিল তখন থেকেই ছিল। পরবর্তীতে জামাতের সিনিয়র নেতাগুলি ফাঁসি হয়ে যাওয়ার পর জামাত তো একটা নেতৃত্ব ক্রাইসিসে পড়ে। 20 দলের মধ্যে জামাতের মিটিংয়ের মধ্যে জামাতের ওই ধরনের কোনো ভূমিকা ছিল না। জামাত মিটিংয়ের বাইরেও বিএনপির সাথে একটা সখ্যতা থাকতো বা যোগাযোগ থাকতো, আমার মনে হয় সেটা ছিল। বাট অফকোর্স এটা তো এই রাজাকারের ইস্যুটা তো ঠিক আমাদের কাছে ওরকমই বিব্রতকর, যেটা সবসময় আমাদের কাছে। আপনারা কি কখনো দাবি তুলেছেন যে এই বিষয়টি ফয়সালা করার না, জন্য? দেখুন, এখানে দাবি তুলে আপনি বিএনপির কাছ থেকে কিছু পাবেন না। বিএনপি ইজ আ পলিটিক্যাল পার্টি, প্রফেশনাল পলিটিক্যাল পার্টি। বিএনপি ভালো করে জানে যে আমাদের ভূমিকা কী ছিল। বিএনপি ভালো করে জানে যে এই এক্সট্রা ব্যাগেজ কতখানি টানতে হবে। আমরা মনে করতাম যে হ্যাঁ, ঠিক আছে, একটা ব্যাপার আছে যে সময়ের সাথে যদি আপনি রাজনৈতিক সিদ্ধান্ত পরিবর্তন না করেন, তাহলে সময় আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। ইসলামিক পার্টি বা জামাত, যেমন জামাত ইসলামীর প্রতি বহির্বিশ্ব থেকে আরম্ভ করে মানুষের মধ্যে যে একটা অ্যান্টাই সেন্টিমেন্ট ছিল, সেটাকে হয়তো বিএনপি ওভারকাম করতে পারবে, এটা চিন্তা করে, সেটা বিএনপির ব্যাপার। বাট আমাদের ওই ভয়েস থাকাটা ছিল না, ইন আ সেন্স ছিল না, মানে কি এটাতে লাভ হতো না। জামাত আমাদের চেয়ে অনেক বেশি পলিটিক্যালি ইম্পর্টেন্ট ছিল বিএনপির কাছে। আপনি যেই জোটের সাথে, আপনি সেই জোটেরই অংশীদার ছিলেন, আপনি বলছেন যে বিব্রতকর ছিল আপনাদের। বিব্রত ইন আ সেন্স যে অফকোর্স এটা তো এম্বারাসিং ছিলই এই কথাগুলি যখন আসতো, কারণ সেই মানুষ আপনাদেরকেও অনেক সময় সম্পর্কিত করতো। অবশ্যই করতো। আমি মুক্তিযোদ্ধার সন্তান, বা আমি নতুন প্রজন্মের মানুষ, আমি বাংলাদেশের পক্ষের মানুষ, তো একটু হলেও তো আমাদের তো এটা সবসময় থাকতো। এবং এই ব্যাগেজ তো আমাদের এখনও ক্যারি করতে হবে, কারণ আপনি যখন ভবিষ্যতে আমাকে জিজ্ঞেস করবেন যে পার্থ, আপনি তো জামাতের সাথে ঐক্য করেছিলেন, আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। বাট পলিটিক্সে এই ধরনের কম্প্রোমাইজ হয়, আগেও হয়েছে, আওয়ামী লীগও করেছে। এটা কি কম্প্রোমাইজ নাকি ভুল সিদ্ধান্ত? না, সিদ্ধান্ত কি ভুল না ঠিক সেটা আমি যাচ্ছি না। আমি যাচ্ছি যে পলিটিক্সে যে এই কম্প্রোমাইজগুলি হয়, যেটার একটা ফর থাকে, এগেইনস্ট থাকে। আওয়ামী লীগও তো জাসদের সাথে
ঐক্য করেছে। অথচ বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধুর যদি আওয়ামী লীগের অনেক বড় নেতারা এই কথাও বলেছে যে বঙ্গবন্ধু রাজনৈতিক হত্যার প্রেক্ষাপটই জাসদ সৃষ্টি করেছেন। জাসদ ওয়াজ দ্য মেইন, যে বঙ্গবন্ধুর সেই সময়কার অবস্থানকে নড়বড়ে করে দেওয়ার জন্য বা সব ষড়যন্ত্র। তো সেই ইনু সাহেবরা এখন গণতন্ত্রের কাণ্ডারি না, দেখি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে কান্নাকাটি করে, কোরআন শরীফ পড়ে। তো এই ধরনের কম্প্রোমাইজ তো হয় পলিটিক্সে। তা আমি শিওর তার 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 ওই ওই এক্সট্রা প্যাকেজ তো আমাদের নিতেই হবে। বিএনপি, জামাতে ইসলামী পলিটিক্যালি মোর ইম্পর্টেন্ট টু বিএনপি, কিন্তু একটি বিষয়, সেই ইম্পর্টেন্সটা আপনার কাছে কি মনে হয় যে সেই ইম্পর্টেন্সটা বিএনপি এখনো, যে ব্যাগেজটার কথা আপনি বলেছেন, এখনো ক্যারি করে যাচ্ছে, এবং বিএনপি এ থেকে কি আদৌ বের হতে পারবে, যে এই যে ব্যাগেজটা ক্যারি করার যে বিষয়? আমি শিওর বিএনপি যেদিন মনে করবে এটা প্রয়োজন নাই, হয়তো আপনার কাছে কি এই 4 দলীয় জোটের কিংবা 20 দলীয় জোটে এটি নিয়ে কখনো কি আলোচনা হতো? না 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 না, বিকজ এটা তো খুব এই জিনিসটা খুব এম্বারেসিং না, যে আপনি একটা মিটিং এর মধ্যে বসে একজন আরেকজনকে নিয়ে কথা বলেন। আমরা অফ দ্য রেকর্ড হয়তো আলাপ করতাম যে এখন জামাতকে ছাড়া সেটা যায় নাকি। অনানুষ্ঠানিক, বাট আপনি তো ওইভাবে কথা বলতে পারেন কিন্তু না, বিএনপির সাথে কি আপনারা দল হিসাবে কখনো আলোচনা আমরা করেছেন? অনেক আলাপে এরকম হয়েছে যে কি দরকার এখন থাকার, বা এখন কি করব, বা এখন নিবন্ধন নাই তাদের কি করা যায় বা না যায়। বাট বিএনপি অলওয়েজ ওয়ান্টেড টু কিপ দেম। বিএনপি মনে করেছে যে তাদেরকে রাখা অনেক important। আপনার কি ধারণা কি কারণে তারা রাখতে অনেক পারেন? কিছুই কারণ হতে পারে, যত বিএনপিকে সরাই দিয়ে জামাতকে আওয়ামী লীগ 50টা সিট দিয়ে দিতে পারে, দেখাতে যে আমার অপোজিশন যারা দাঁড়াচ্ছে তারা ইসলামিক দল, সুতরাং আওয়ামী লীগের জন্য এটা সুবিধা। হ্যাঁ, আবার এই নির্বাচন বা এত কিছু করার পর আওয়ামী লীগ যে সব করতে পারে এইটা তো জনগণ মোটামুটি বুঝে। পলিটিক্স এটা কোনো সেকেন্ড কথা বলতে কিছু নাই। আওয়ামী লীগ সেটা হয়তো, বিএনপি হয়তো সেই ভয় পাচ্ছে যে আমরা যদি না যাই, জামাতকে ছেড়ে দিলে জামাত আরেকটা ফর্মে বের হয়ে যদি আওয়ামী লীগ দ্বারা প্যাট্রোনাইজড হয়, বিএনপির সিটগুলিতে জামাতের 10-15 হাজার ভোট টোট আছে, সেখানে যদি প্যাট্রোনাইজ করে জামাত বিরোধী দল হয়ে যায়, তাতে আওয়ামী লীগের জন্য আরও বড় ব্যাপার। এই বিষয়ে বাংলাদেশের জনগণ, বিশেষ করে নতুন প্রজন্ম, এই বিষয়টাতেই কি আপনার কাছে মনে হয় যে একটি মুখ্য ভূমিকা পালন করেছে বিএনপির প্রতি সমর্থনের প্রশ্নে? কবে? 2008 নির্বাচনের কথা বলছি। 2008 নির্বাচনে দিস ওয়াজ ওয়ান অফ দ্য ইস্যু। আরেকটা সবচেয়ে বড় ইস্যু ছিল 111 থেকে আরম্ভ করে যেই নিউজ পেপারগুলি যদি আপনি দেখেন, এই প্রত্যেকটা, যেহেতু বিএনপি ইনকামবেন্ট গভর্নমেন্ট ছিল, প্রত্যেকটা জিনিস বিএনপির এগেইনস্টে যাচ্ছে। 21 আগস্ট থেকে আরম্ভ করে, জঙ্গি থেকে আরম্ভ করে, বাংলা ভাই, জামাতে ইসলামী, জামাতের গাড়িতে ফ্ল্যাগ, এই জিনিসগুলি, হ্যাঁ এক্স্যাক্টলি, সব কিছু খুব ফ্রেশ ছিল। সো ন্যাচারালি সেটা কাজ করছে। আজকে যদি আপনি বাংলাদেশে ফেয়ার ইলেকশন দেন, ওই জামাত টামাত কোনো ফ্যাক্টর হবে না, কোনো ফ্যাক্টর হবে না। আপনি দেখবেন যদি আপনি ফেয়ার ইলেকশন হন, আপনি দেখবেন বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। বাংলাদেশ এখন এমন একটি জায়গায় আছে যে জায়গাটিতে আপনি বলেছেন যে বিভিন্ন অনিয়মের কথা, আমরা পত্রপত্রিকা খুললেই অনিয়মের খবর পাই। এখন তো স্বয়ং প্রধানমন্ত্রী তার নিজের দলের অঙ্গ সংগঠনগুলিকে সতর্ক করছেন, এবং একই সাথে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও আমরা দেখতে পাচ্ছি। এত সব নেতিবাচক দিকের পরেও আন্তর্জাতিক অঙ্গনে যখন অর্থনীতির কথা বলা হয় বা ইকোনমিক ডাইভার্সিটির কথা বলা হয়, তখন বিভিন্ন বিশ্লেষক বাংলাদেশকে ইতিবাচক হিসেবেই দেখেন। আপনার দৃষ্টিতে বাংলাদেশের ইকোনমি এখন কোন পর্যায়ে? মানে আপনি একজন ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন যে তার হার্ট দুর্বল, তার সব দুর্বল, তার লিভার সিরোসিস কাজ করছে না, যে হাউ ইজ দ্য ব্রেইন ফাংশনিং, আপনার প্রশ্নটা আমার কাছে এরকম। আই ডোন্ট নো কে কি জিজ্ঞেস করে না করে, কোন ইকোনমি দেখে না দেখে। আই সি বাবল এভরিওয়্যার। আমি বাংলাদেশে থাকি, দেখুন আমি আপনাকে একটা কথা বলি, ঢাকা ইজ দ্য ওয়ার্স্ট সিটি টু লিভ ইন। ঢাকা সবচেয়ে খারাপ সিটি লিভ ইন। এক জায়গা থেকে এক জায়গায় যেতে আপনার 3 ঘন্টা সময় লাগে। খাদ্য আপনি খেতে পারবেন না ঢাকাতে। ইয়াবা ব্যবসা থেকে আরম্ভ করে ধর্ষণ পর্যন্ত সব কিছু পুলিশ করে। চিফ জাস্টিস রাত্রেবেলা দেশ থেকে পালিয়ে চলে যায়। মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এবং আপনি রিসেন্টলি দেখছেন কত কিছু যাচ্ছে, টাকা পাচার হয়ে যাচ্ছে, সব কিছুই আমি আপনাকে বললাম। এখন তাহলে আপনি আমাকে বলেন এই ইকোনমিতে আপনি কি করবেন? আই উড রাদার হ্যাভ 4 জিডিপি, আই উড রাদার হ্যাভ 4, 7 আমার দরকার নাই। বাট আমি জানি আমি থানায় গেলে আমার মামলাটা হবে। আমি জানি এই দেশে চিফ জাস্টিস ভেঙে যাবে না দেশ থেকে। আমি জানি শেয়ার মার্কেটের দরবেশরাদের গাড়িতে আমি ফ্ল্যাগ দেখবো না। আমি দেখবো আমার টাকা প্রোটেক্টেড। আমি দেখবো পুলিশ আমার ধরে নিয়ে পকেটে ইয়াবা দিয়ে আমার ভিতরে ঢুকে দেবে না। ইটস রুল অফ ল, দ্যাট হোয়াট ম্যাটার্স। এই কান্ট্রি কি ইন্ডাস্ট্রি আছে? এই দেশ চলে কি সার্ভিস? ইউ নো দ্য ইংল্যান্ড হ্যাজ আ রুল অফ ল।
আপনি আজকে দেখলেন সুপ্রিম কোর্ট কি করে দিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সো এই কারণে আপনার থাকতে হবে বেসিক তো রুল অফ ল। আজকে আপনারা যদি ইকোনমি বাবল ইকোনমি এইটা আপনি স্যাটেলাইট পাঠান, ঈদের চাঁদ দেখতে পারেন না। ঈদ একজন বলে রাত 11টায় কালকে হবে, আজকে বলে আজকে। তো এই বাবল দিয়ে তো লাভ নাই। আজকে আপনি যে বললেন শুদ্ধি অভিযান চলছে, যে কোনো ক্লিনজিংকে করাপশনের বিরুদ্ধে, আই ওয়াজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট অ্যাডভোকেট এগেইনস্ট করাপশন, আমি কথা বলেছি। বাট আমার কথাটা হলো এটার বিশ্বাসযোগ্যতা কি, যখন আপনি বাংলাদেশে কন্ট্রোভার্সিয়াল মানুষ ইয়াবাবদি দ্য পাবল অ্যাসকোভার অফ দ্য কান্ট্রি, সে সব ভালোভাবে আছে, কিন্তু তার আশেপাশের লোকদের ক্রসফায়ার আপনি দিচ্ছেন। মইদিন খান আলমগীর ব্যাংক একটা খেয়ে ফেলছে, বেসিক ব্যাংকের বাচ্চু 7,000 কোটি টাকা নিয়ে গেছে। ওই দরবেশ সাহেব শেয়ার মার্কেটের সামিট গ্রুপ বিলিয়নিয়ার হয়ে গেছে সিঙ্গাপুরে যে। তো আপনি একটা ক্যাসিনোতে 2 কোটি টাকা পাচ্ছেন, সিন্ধুকে 4 কোটি টাকা পাচ্ছেন, জনগণ সেটা দেখতেছে, এতে খুশি। আর তারে তারে কত টাকা যাচ্ছে, প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, সেগুলি কই? আমার কথা হলো যে করাপশন যদি ধরতে হয় আপনার উপর থেকে ধরতে হবে, সেখান থেকে। সো আপনি যেটা বললেন ইকোনমিতে এটা গ্রোথ হচ্ছে, এটা হচ্ছে, আমার মনে হয় একটা শ্রেণীর সমাজ হয়তো এই টাকা পাচ্ছে, বাট বাংলাদেশের মানুষের জীবনধারা গুণগত পরিবর্তন আমি সেভাবে দেখছি না। আমি তো বললামই আপনাকে উদাহরণ করি, আমি সেভাবে দেখছি না। তাহলে সরকারের যে দাবিগুলি, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিংবা সেফটি নেট দিয়ে, অথবা যে মানুষের জীবনমান, হোয়াট সেফটি নেট? মুক্তিযোদ্ধা ভাতা, ভাই বাংলাদেশের রিজার্ভ ব্যাংক চুরি হয়ে গেছে ভাই, রিজার্ভ ব্যাংক অফ দ্য কান্ট্রি, দুনিয়ার সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। সো আমি তো আপনাকে বলছি যে আই উড রাদার আমি আমার ভাঙ্গা বাড়িতে থাকবো, দ্যাট দ্য উইন্ড ক্যান কাম ইন, আমার কথা হলো ডাস্ট ক্যান কাম ইন, বাট দ্য কুইন ক্যানট কাম ইন উইদাউট মাই পারমিশন, এই দেশে যেটা বলে, জি জি, অলরাইট, যে দ্য পুলিশ ক্যানট কাম ইন উইদাউট পারমিশন। সো আমি সেটা চাই, আমি রুল অফ ল চাই। আমি চাই এই দেশের মানুষ, আপনি আপনার ভোট দিবেন, মানুষ ভোট দেওয়া ভুলে গেছে ভাই, গত 12 বছরে মানুষ ভোট দেওয়া ভুলে গেছে। ওই দিন দেখলাম উপজেলা নির্বাচনে পুলিশ মাইক দিয়ে, মসজিদের মাইক দিয়ে বলছে আপনারা ভোট দিতে আসেন। আওয়ামী লীগ চিন্তিত, পলিটিক্স চলে গেছে নন পলিটিক্যাল লোকজনদের হাতে। আমি তো বললাম একজন মানুষ, 2জন মানুষ, 3জন মানুষ সারাদিন কষ্ট করে যাই করুক, উই নিড টু ডেভেলপ আ সিস্টেম। জি, আপনার যদি রুল অফ লর ব্যুরোক্রেসি না থাকে, রুল অফ লর প্রশাসন না থাকে, চিফ জাস্টিস যদি ভেঙে চলে যায় দেশ থেকে, আপনি কোথায় কি পাবেন? সো আই থিঙ্ক ইটস আ ফেলিয়ার। তো এই যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই দায়িত্বগুলি কার আসলে? গভর্নমেন্টের। আচ্ছা, 100% সরকারের দায়িত্ব। কিন্তু- সরকার, শুনেন, আপনি আজকে যদি আওয়ামী লীগের নেতাদেরকে দেখেন বা আওয়ামী লীগের যাদেরকে আপনি দেখছেন, আপনি যদি কথা বলতে চান, ইটস অল মানি মেকিং প্রসেস। ম্যাক্সিমাম যদি আপনি কথা বলেন, কেউ পাওয়ার প্ল্যান করছে। আমার প্রশ্নটা হলো, যেটা আমি আপনাকে বললাম, আমার প্রশ্নটা হলো, একটা এমপির গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ডিপসিপি ট্রলার লাগবে, আইজিডব্লিউ লাগবে, আইসিএক্স লাগবে, ব্যাংক লাগবে, বিমা লাগবে, সিনেমা হল লাগবে। ওয়াই ডু নিড সো মাচ স্টাফ? এত কিছু করতে হবে কেন? সো সবাই চলে গেছে এই লাইনে। তো সেগুলো কে কি পেলো না পেলো কারো কিছু যায় আসে না। কন্ট্রোভার্সিয়াল মানুষ ইনভেস্ট করে করছে, সবাই পলিটিশিয়ানদের আদলে হচ্ছে। কাদের কাদের বাড়িতে 100, 200, 300 কোটি টাকা নর্মাল। মন্ত্রীরা দাঁড়ায় বলছে যে ঘুষ এখন স্পিড মানি, সিরিয়াসলি ডাজেন্ট ম্যাটার। তাহলে আপনি তো স্টেট এই তো ঘুষকে প্যাট্রোনাইজ করছে। তাহলে ইন দ্যাট কেস আপনি কীভাবে করবেন? সেই জন্য আমি মনে করি যে আপনি বাংলাদেশের যে অবস্থাটা, বিদেশে দেখে হয় ইকোনমি আছে, বাড়ছে, এটা বাড়ছে বা ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, বাট আপনি কি একটা সামোসার দাম 100 টাকা, 5 টাকা, এটা কি 100 টাকা দিয়ে খাবেন? আপনি হিসাব করে দেখেন 1 কিলোমিটার রাস্তা বানাতে কত গেল, পদ্মা সেতু বানাতে কত গেল, প্রজেক্টগুলির দাম কত। সেই প্রজেক্ট আপনি টান দিয়ে উঠিয়ে ফেলতে পারবেন। সে প্রজেক্ট দেখবেন বাঁশ দিয়ে আপনার বিল্ডিং বানানো হচ্ছে। ওই দিন আগে দেখলাম তিতাসে না কোথায় কেজিতে টাকা নেওয়া হয়। ওই দিন দেখলাম ইসের এমডি, ওয়াসার এমডির সামনে বিশুদ্ধ পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সো বেসিক নিডগুলি তো এখন কোয়েশ্চেনেবল হয়ে গেছে। আপনি বলছেন যে এবং আরেকটা জিনিস আছে, আই হ্যাভ টু টেল ইউ, 12 বছরের শিক্ষার যে অবস্থান হয়েছে সেটা আপনি জানেন। এই যে IIM GPA 5 ঢাকা ইউনিভার্সিটিতে যে চান্স পাচ্ছে না, এই যে পড়াশোনার মানটা গেল, কয়টা পদ্মা সেতু মানে আপনি এটাকে রিকভার করবেন? 10 বছরে যেই ছেলেপেলেরা বাংলাদেশে GPA 5 পেয়েছে, আপনি ইউটিউবে যান, আমি দর্শকদের বলবো শুধু ভিডিও ক্লিক করেন ইউটিউবে, বলতেছে যে তুমি যে GPA 5 পেয়েছো বলো, বলে IIM GPA 5 বলতে পারতেছে না। এটি কি শিক্ষা নিয়ে অনেক আলোচনা হতে পারে, শিক্ষা নিয়ে মানোন্নয়ন কিংবা শিক্ষা পদ্ধতি কিংবা GPA 5 এর বিষয় নিয়ে অনেক ডিবেট হতে পারে, বাট একজন IIM GPA 5 বলছে, একজনের কথা বলছি আমি আপনাকে প্রশ্নটি করছি, একজন IIM GPA 5 বলেছে, কেন আমরা, আপনি কি ছোটবেলা আপনার ক্লাসেই এরকম কিছু স্টুডেন্ট কি ছিল না যে এরকম ফানি উত্তর দিত? No, because when you get a GPA 5, you don't say that. উনি তো, আপনি যখন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাচ্ছেন আর আপনি যখন ম্যাট্রিকে স্টার পাচ্ছেন,
টপ There পাচ্ছেন, are তখন differences. যখন আপনি বলতে পারছেন না a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা কি, আপনি বলতেন আপনি ম্যাথসের লেটার পেয়েছেন, জি, জি। সো ইট ডাজন্ট মেক এনি সেন্স। জি। এবং তারা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, অন্য জায়গায় পরীক্ষা দিচ্ছে, আপনি তাদের অবস্থা দেখেন। জি। সো লেখাপড়ার মান যে খারাপ হয়ে গিয়েছে, আপনি কয়টা পদ্মা সেতু মানে এটা recover করবেন? পড়ালেখার মান নিয়ে আমি সেটাই বলছি যে পড়ালেখার মান নিয়ে আপনি অনেক প্রশ্ন করতে পারবেন, কিন্তু এই আবার তো অনেকেই তো বলেন যে এই IMGPA 5 জেনারেশনই কিন্তু গতবার যখন রোড সেফটি নিয়ে আন্দোলন হলো এরাই কিন্তু করেছে। ভাই আন্দোলন করা দেশকে Example দিচ্ছি আমি। শুনেন, Example I tell you one thing, আন্দোলন করা আর দেশ এর আগামীর ভবিষ্যৎ এক না। ইমাজিন করেন বাংলাদেশ আফটার 20 ইয়ার্স যে গ্লোবাল কমিউনিটিতে ঢুকছে, সেটার কম্পিটিটিভনেসটা চিন্তা করেন। কোন লেভেলের আইকিউ আপনার লাগবে, কোন লেভেলের আপনার স্মার্ট হতে হবে, যে বিশ্বায়নের যেই যুগে আপনি যে 20 বছর পর ওয়ার্ল্ড মার্কেটে ঢুকছেন, আপনি ইমাজিন করতে পারেন এরা যখন এই দেশের এডিসি হবে, এরা যখন এই দেশে জাজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ইমাজিন দ্য কোয়ালিটি, আপনার দেশ কোথায় যাবে আফটার 20 ইয়ার্স। থিঙ্ক করেন আপনি কি মনে করছেন যে তাহলে একটি একটা বড় জেনারেশন, একটি জেনারেশন অফ কোর্স 100% একটা বড় তাহলে জেনারেশন। তাহলে যে তাহলে যখন বলা হয় যে আগামী কয়েক বছরে বাংলাদেশের আইসিটি সেক্টর, বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে ইনকাম, সেই ইনকামকে ছাড়িয়ে যাবে এবং সেই লক্ষ্যে তাদের কিছু প্রজেকশন আছে। কে বলা হয়? আইসিটি ডিপার্টমেন্ট থেকে বলা হয় বা গভর্নমেন্ট থেকে বলা হয়, এবং বলা হয় যে $1 বিলিয়ন থেকে $5 বিলিয়ন ছড়িয়ে যাবে। তাহলে এই জেনারেশনটি কে, এরা কারা? হ্যাঁ, আপনি আইসিটি সেক্টর 1 বিলিয়ন এটা তো এই জেনারেশনই তো করছে। আপনি আইসিটি সেক্টর থেকে 1 বিলিয়ন থেকে 5 বিলিয়নে যাচ্ছেন, 5 বিলিয়ন থেকে 10 বিলিয়নে যাচ্ছেন। আমি সেই ব্যাপারে যাচ্ছি না, কিন্তু আমি আপনাকে আমি যে জেনারেশনের কথা বলছি, এই জেনারেশন তো বড় হয়ে এই যে আইসিটি সেক্টরের যে ডেভেলপমেন্ট, এটি তো এই জেনারেশনই করবে। আজকে আপনি একটা সেক্টরের ডেভেলপমেন্ট নিয়ে যে কথা বলছেন না, এক্সাম্পল দিলাম, একটা এক্সাম্পল দিচ্ছেন না, এটা আমার কাছে একদমই ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না আমি আপনাকে বলি। গার্মেন্টস যারা চালাচ্ছে, যারা কাজ করছে, তারা আপনাকে 25 বিলিয়ন দিয়ে আসছে না? তাই গার্মেন্টস থেকে আপনি বানাই দেন তাহলে 300 এমপি, তাদের সেক্রেটারি বানাই দেন, তাদের জাজ বানাই দেন, তাদের সব বানাই দেন। আমি বলছি যে আমি সেটাই education বলছি, sector-এর কথা। আমি এডুকেশন সেক্টরের কথাই বলছি। আইটি সেক্টরই শুধু বাংলাদেশে এডুকেশন না। আইসিটি একটা এক্সাম্পল। হ্যাঁ, বা আপনি এক্সাম্পল, এই এক্সাম্পলটা কত টাকা আনছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আপনার বাংলাদেশের শিক্ষার যে ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টরে যারা যাবে, তারা তাদের কোয়ালিটিটা কি, তারা আগামীতে বিশ্বায়নের যুগে বিশ্বের সাথে, অন্যান্যদের সাথে কি কম্পিট করতে পারবে নাকি? এরা কি পারবে না? আমি বলছি যে এদের, আমি বলছি না পারবে না, আমি বলছি এদের মান অনেক কম হয়ে যাচ্ছে। বিকজ গত 10 বছরে যে নকলের যে একটা মহোৎসব বাংলাদেশে হয়েছে, নকল পরীক্ষার যে ওই যে কাগজ বের হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র ফাঁস, নকল লাগে না, নকল তো কঠিন জিনিস। হ্যাঁ, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেগুলি যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে না। এই জিনিসগুলিতে একটা জেনারেশন এর কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেছে। অর্থাৎ আমি সেটা বলছি, পুরো এডুকেশন সিস্টেমে যে অব্যবস্থাপনা, সেটার কথা আমি সেটা কথা বলছি। আমার কথা হলো, কালকে যদি বাংলাদেশে একটা মার্ক জুকারবার্গ জন্ম নিয়ে ফেসবুক বানিয়ে $50 বিলিয়ন কামাই করে, সেটা দেশের কি? আপনার তো দেশ চালাতে হলে কনস্ট্রাক্ট সবকিছু নিয়ে দেশ চালাতে হবে। হঠাৎ করে যদি একটা সেক্টরে 1 বিলিয়ন থেকে 5 বিলিয়ন কামাই করে, আমি বলবো আমার দেশ অনেক ভালো চলছে। আই ডোন্ট থিঙ্ক সো। আমার দেশের ইনফ্রাস্ট্রাকচার ভালো থাকতে হবে, আমার দেশের শিক্ষিত ভালো, ব্যুরোক্রেসি ভালো থাকতে হবে, জুডিশিয়ারি স্মার্ট হতে হবে, তাহলে বাকি রেজাল্ট নর্মালি আসবে। একটা সেক্টর হঠাৎ করে ভালো করে বসলো, এতে যদি আমি খুব খুশি হয়ে যাই, আই ডোন্ট থিঙ্ক সো। আমি তো তাই বললাম যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা হলো রুল অফ ল যদি থাকে ঠিক মতো, এবং আরও ভালো মানুষের পলিটিক্সে আসা, ভালো মানুষের পলিটিক্স আসলেই উনি আরেকজন যোগ্য ব্যক্তিকে আনবেন। হি উইল ব্রিং দ্য বেটার সিইও দেয়ার। তখন আপনি দেখবেন ভালো করে কাজ চলছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশে আজকে এই আমার অনুষ্ঠান থেকে আপনি বলি, এখানে যারা আছেন বা ইউরোপে যারা আছে, যারা এই অনুষ্ঠান দেখছেন, একটু আরেকবার চিন্তা করা যে পলিটিক্স মানেই হরতাল মিছিল না। পলিটিক্স মানে ইট কুড বি আ প্যাসিভ পলিটিক্স। আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন, আমরা জনগণের সামনে পৌঁছে দেবো, আপনারা ডাইরেক্টলি কাজ করতে পারেন। এটা অনেক ইম্পর্ট্যান্ট, বিকজ আমাদের সবার মিলেই কিন্তু এই দেশটাকে চেঞ্জ করতে হবে। আপনি এই যে হরতাল কিংবা মিছিলের রাজনীতির কথা বলছেন, এই হরতাল কিংবা মিছিল তো গত 12 বছরে অনেক কমে গিয়েছে। না, হরতাল মিছিল 12 বছরে কমে গিয়েছে তো, এবং সেখানে আসলে আপনাদের ক্রেডিটই বেশি, কারণ আপনারা বিশ্ববিদ্যালয়ে জোটে ছিলেন, আপনারা সেইভাবে হরতাল মিছিল না আমরা করতে, বিকজ শুনেন, এখন তো আর ওই আন্দোলন করাটা আসলেই সম্ভব না। বিকজ আগে আন্দোলন কি করা হতো, আপনি আন্দোলন করবেন, আপনি ধরে নিয়ে থানায় নিয়ে যেত, বিকালবেলা ছেড়ে দেওয়া হতো। এখন আন্দোলন করলে থানায় ধরে না, এখন আন্দোলন করলে ভিডিও করে, রাতের বেলা ধরে নিয়ে গুম করে দেয়। সুতরাং আগের আন্দোলনের মাইন্ডসেট আর আজকে আন্দোলনের মাইন্ডসেট এক না।
সো আজকের আন্দোলন করা আমি মনে করি ইটস ভেরি ডিফিকাল্ট, জি। বিকজ এখন তো গভর্নমেন্ট আর পলিটিশিয়ানদের ওই রেসপেক্টও দেয় না, আর ওইটাও থাকে না, আর এখন ওই গুম খুনে চলে গেছে, আর এটা তো বাংলাদেশে সবাই জানে। আর আমি মনে করি যে দেখেন এই দুইটা রাজনৈতিক দলকে এই যে এই টেনে নামানো, এই নামানো সেই নামানো, মানুষই সবচেয়ে বড় জাজ, আর এদেরকে কারো টানতে হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করেছে মোশতাক আহমেদ, হ্যাঁ, অন্য কোনো বিরোধী লাগে না। আপনার আমরা 2001-এ আমাদের কারো নামাতে হয় নাই, হ্যাঁ, আওয়ামী লীগকে তো তরা নিজে, বাট উই হ্যাড এনাফ প্রবলেমস যে আমাদের নামানোর জন্য। 2006 হ্যাঁ, 2006 আমরাও অনেক কিছু এই কিভাবে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে রাখা যায়, ক্ষমতা পাকাপোক্ত করা যায়, তারপরে এই আগের উদাহরণগুলি 21 আগস্ট থেকে আরম্ভ করে অনেক কিছু আমাদের অনেক ছিল। এটা আওয়ামী লীগ হয়তো একটু আন্দোলন করে ত্বরান্বিত করেছে, ওটা ছাড়া কিছু না। আর এখনো যে আওয়ামী লীগের যে জিনিসগুলি, যে যতগুলি কথা আমি আপনাকে বললাম, শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে এই আন্দোলন সেই আন্দোলন, এইটা ওইটা, আকাশে স্যাটেলাইট, যা যা বললাম আমি এতক্ষণ, এগুলি তো বিএনপি করে নাই, এটা তো আওয়ামী লীগই করেছে। আওয়ামী লীগ যদি এতই উন্নয়ন করে থাকে, তাহলে আওয়ামী লীগের এত ভয় কেন নির্বাচন দেওয়ার জন্য? এটি তো তার মানে দ্য ব্যাকটেরিয়া ইজ ইনহেরেন্ট, নিজেরই আছে। যেহেতু আওয়ামী লীগের এখানে কেউ নেই, কিন্তু এটি আওয়ামী লীগের বিরোধের রাজনীতি কিংবা বিএনপি জোটের কিংবা আপনাদের যারা বিরোধী দল তাদের কাছে সবচেয়ে পপুলার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যদি এতই কনফিডেন্ট কিংবা এতই রাজনীতি এতই জনপ্রিয়তা থাকে, তাহলে কেন তারা নির্বাচন দিচ্ছেন? আপনি চমৎকারভাবে গত 12 বছরে আওয়ামী লীগের যেসব ত্রুটি আছে কিংবা যেসব জায়গায় আওয়ামী লীগের ব্যর্থতা আছে সেগুলি চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করেছেন। এখন আমি আরো চমৎকারভাবে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই গত 12 বছরে বাংলাদেশের জন্য এই সরকার কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অনেক ভালো কাজ করেছে। আমি একজন বিরোধী দলের রাজনীতিবিদ হিসাবে আমি আপনার কাছ থেকে সেই ধরনের কয়েকটি ভালো কাজ শুনতে চাই। এখানে প্রবাসীরা অনেক দেখছেন এবং তারা নিশ্চয়ই আশান্বিত হবেন যে একজন রাজনীতিবিদ যেভাবে বিরোধিতা করতে জানেন সেভাবে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে জানেন। আপনি এই গভর্নমেন্টের যদি ভালো কাজ বলতে চান, আমার অনেক চিন্তা করতে হবে, বিকজ আমি ম্যাক্সিমাম রিসার্চই করছি এই গভর্নমেন্টের। যেহেতু আমি নেতিবাচক দিকগুলো আপনি রিসার্চ করেছেন। না আমি বলি আপনাকে, বিকজ আমরা বিরোধী দল ছিলাম, আমাদের দায়িত্ব ছিল নেতিবাচক কাজগুলি করার। এই গভর্নমেন্টের ভালো কাজ বলতে গেলে এই যে এখন ক্যাসিনোগুলি বন্ধ করছে, সেটা আমি মনে করি গভর্নমেন্টের অনেক একটা ভালো কাজ। টাইম মতো বই দিয়েছে গভর্নমেন্ট, সেই জিনিসটা গভর্নমেন্টের ভালো কাজ ছিল। আইসিটিতে ডিজিটালাইজ করা কিছু অনেক সেবা কিছু অনেক আসছে, সেটা অনেক ভালো ছিল। অনেক বড় বড় মেগা প্রকল্প গভর্নমেন্ট করেছে, কিন্তু সেটাতে করাপশন এত বেশি হয়ে গিয়েছে। এটা নেগেটিভ। না আমি বলি, আমি না বিকজ আপনি অলরেডি বলেছেন কি এই বিষয়টা বুঝাই জিনিসটা। The idea, the intention was positive. You have to, আমি সেটাই বলছি, ইন্টেনশন ওয়াজ পজিটিভ, কিন্তু যারা সিদ্ধান্তটা নিয়েছেন ওনারা তো আর কাজটা করেন না, কিন্তু ওই কাজের এক্সিকিউশনটা করতে যে দেখা গেছে এটা হয় নাই। সো আমি বলছি যে এই যে মেগা প্রজেক্টগুলি নেয়ার যে চিন্তা, আমি সেই কারেজকে আমি মনে করি সেটা অনেক ভালো। তারপর ডিজিটালাইজের ক্ষেত্রে তো ডেফিনেটলি গভর্নমেন্ট করেছেন। তো আপনি যদি ধরেন এই 4-5টা বা আরও কিছু ভালো কাজ তো ডেফিনেটলি গভর্নমেন্টের কিছু আছে। 2019 সালের রাজনীতি, আপনি এখন এককভাবে আপনি রাজনীতি করছেন, কোনো জোটের সাথে নেই। আপনার কি কোনো জোটের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা আছে? না নির্বাচনকে ঘিরে, পরবর্তী নির্বাচনে আপনি একাই নির্বাচন করবেন? আমি একাই দল গোছাবো, একাই নির্বাচন করব। আমি চেষ্টা করছি, আমি তো বলছি যে আমি চেষ্টা করব সারা বাংলাদেশে প্রার্থী দেওয়ার জন্য। আমি চেষ্টা করব দ্যাট ফর চেঞ্জ উই ওয়ান্ট টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম যেখানে মানুষ আসবে। কে এমপি হলো না হলো সেটা বড় ব্যাপার না, বাট দেয়ার মাস্ট বি আ প্ল্যাটফর্ম যেখানে আমাদের মতো ছেলেরা, আমাদের চিন্তাধারা যারা বাংলাদেশে পজিটিভ রাজনীতি করতে চায় বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করতে চায়, জাতীয় রাজনীতিবিদ যারা তাদেরকে রেসপেক্ট করতে চায়, কি আছে না আছে ইতিহাসের জায়গায় আমরা দেশকে সামনে নিয়ে যেতে চাই, এই ধরনের চিন্তা চেপে ভাবনা যাদের, হরতাল মিছিল দরকার নেই, এটা নাই। আমি চাই যে আমার বিশ্বাস যে এটা আমার সাথে অনেকে আসবে, সেক্ষেত্রে আমাদের সময় লাগবে, বাট ইট ইস ইনশাআল্লাহ উইল বি এবল টু ক্রিয়েট আ প্ল্যাটফর্ম। জনাব আন্দালিব রহমান পার্থ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদের অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডেন্ট জনাব আন্দালিব রহমান পার্থর সাথে কথা বলছিলাম। চমৎকার কিছু বিষয়ে তিনি চমৎকার উত্তর দিয়েছেন, প্রাণবন্তভাবে, যেটি আমরা সবসময় দেখে থাকি, এবং প্রত্যেকটি প্রশ্নেরই সাবলীল উত্তর দিয়েছেন। তার মতো করে তিনি ব্যাখ্যা করেছেন বাংলাদেশের বর্তমান অবস্থা, তিনি ব্যাখ্যা করেছেন তার রাজনৈতিক ভিশন কি এবং আগামীতে তিনি রাজনীতিতে কিভাবে কাজ করবেন সেটিও তিনি ব্যাখ্যা করেছেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করেছেন।
তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে obhimot@chsuk.tv এই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করতে পারবেন। যারা ফেসবুকে এই অনুষ্ঠান দেখছেন, ছোট্ট করে আপনারা আপনাদের মতামত রাখতে পারবেন। আমরা চেষ্টা করব সেই মতামতগুলি যদি জনাব পার্থ সম্পর্কে থাকে আমরা তার কাছে পৌঁছে দেব এবং আমরা প্রত্যাশা করব তিনি সেই প্রশ্নগুলির উত্তর দিবেন। আগামী অভিমত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।